আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাই। আচ্ছা, আমরা আজকে এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করেছি প্রধানত একটু নলেজ শেয়ারিং ইনফরমেশন। এটা হচ্ছে IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপরে। আইএফআরএস কি বলে, IFRS 9 ওই বিষয়টা আমরা একটু জানবো। এবং আমাদের ওয়েবিনারে আজকে প্রেজেন্টেশন করবেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত দা উনি স্নেহাশিস মাহমুদ অ্যান্ড চৌধুরী ফার্মে উনি পার্টনার হিসেবে আছেন দীর্ঘদিন ধরে, একদম ইনসেপশনের জাস্ট বছরখানেক পর থেকেই। এবং উনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে দীর্ঘদিন ধরেই আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন ওনার বেজি সময়ের মধ্যে। উনি কিন্তু এখন অফিসে আছেন, অফিস থেকে উনি আপনাদের সাথে আজকে ওনার নলেজ শেয়ারিংটা করবে। আর এইটার আমাদের দুটো উদ্দেশ্য আছে অবশ্যই। প্রথম উদ্দেশ্য হচ্ছে নলেজ শেয়ারিং, যেটা প্রথম কারণটা হলো যে এই ধরনের নলেজ গুলো যতটুকু পারে স্প্রেড করা। সবাই তো সবসময় কোর্সে অ্যাটেন্ড করতে পারে তা না, ফ্রিতেই যতটুকু যাওয়া যায়। এবং একই সাথে এটা আমাদের যে বিভিন্ন কোর্স গুলো রান হয় এগুলো একটু আপনাদের সম্পর্কে জানানো। আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা একটা কোর্স আছে, ওই কোর্সের এটা একটি পার্ট ওইখানে ওই হিসেবে আসবে। আমরা কোর্স সম্পর্কে পরবর্তীতে কখনো আবার আলাপ করব, কিন্তু আজকে আমাদের মেইন পার্টটা হচ্ছে IFRS 9। এইটা প্রেজেন্টেশন করবেন সুকান্ত ভট্টাচার্য দাদা। সুকান্ত দা, আপনি কি আছেন? আমি দেখেছিলাম, সম্ভবত এখন হারিয়ে ফেলেছি এখানে। জি এই আছেন। জি, ভালো আছেন? জি আছি। ভালো আপনি? আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা আমার আমার মনে হয় আপনি যেহেতু আমাদের ফ্রি সেশন, স্পেসিফিক তো অডিয়েন্স বলা যায় না কতজন হয়, কিন্তু এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো জয়েন করেছে। আশা করছি সামনে আরো জয়েন করবে, আর কি আমরা কন্টিনিউ করতে থাকতে পারি আসলে। আর আমরা ক্লাসটা রেকর্ডিং করছি, আপনারা আগামীকালকে রেকর্ডিংটা দিলে ওখানে আরো শুনতে পারবো, আবার রিপিট করা বা কোনো কিছু আপনাদের যদি জানার থাকে। এম আই অডিবল? জি, আমরা শুনতে পাচ্ছি, প্রেজেন্টেশনটাও দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে, হয়তো অনেকে চাকরি থেকেও আসছেন, আমাদের এই ওয়েবিনারে জয়েন করেছেন, তার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমরা আজকে দেখবো IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো আমরা জানি যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা এখন খুব আলোচিত হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি রিসেন্টলি যে বাংলাদেশ ব্যাংকও কিন্তু IFRS 9 অ্যাপ্লিকেশনের জন্য অলরেডি সার্কুলার ইস্যু করে দিয়েছে 23শে জানুয়ারি। সো এখন এটার ইমপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, এবং 2027 সাল থেকে ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা যেন IFRS 9 ফলো করে। সেই কারণে এটা খুব হট টপিকস। আমরা একটু দেখি যে এখানে আসলে কি আছে। আচ্ছা, তো ফার্স্ট আমরা এখানে দেখি যে আজকে কি করব। আমরা ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটা কি জিনিস আমরা একটু দেখবো। ব্যাকগ্রাউন্ড অফ IFRS 9, এটা কেন বা এটাতে কি জিনিসপত্র আছে আমরা একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ক্লাসিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট। সো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিভাবে ক্লাসিফিকেশন করা হয় এবং মেজারমেন্ট, ইনিশিয়াল মেজারমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট কিভাবে মেজারমেন্ট করা হবে সেটা একটু দেখবো। ওভারভিউ অফ এক্সপেক্টেড ক্রেডিট লস ইন IFRS 9। তো এইটাই সবচেয়ে বড় পার্ট, যে এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডে যে আমরা কিভাবে লোন লস প্রভিশন অথবা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে যে ইম্পেয়ারমেন্টটা হয় সেই ইম্পেয়ারমেন্টটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখবো। দেন হেইজ অ্যাকাউন্টিং আছে। যদিও হেইজ অ্যাকাউন্টিং বাংলাদেশের জন্য খুব বেশি অ্যাপ্লিকেবল না, এবং আমরা খুব বেশি ইউজ করি না প্র্যাকটিক্যালি। আমি হয়তো খুব শর্টলি এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, বাট ইন ডিটেইলে আমরা যাব না। সো এরপর যদি আমরা যাই, আমরা দেখি ওভারভিউতে যদি যাই, IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট আসলে আমাদের আগে যে IAS ছিল 39, সে IAS 39 কে রিপ্লেসমেন্ট করে আসলে IFRS 9টা আসছে। তো IAS 39 যে আইএসটা ছিল, তার বেসিক অবজেক্টিভ ছিল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিকগনিশন অ্যান্ড মেজারমেন্ট। সো এখনো একই জিনিসই আছে, রিকগনিশন মেজারমেন্ট, সাথে এখন ইম্পেয়ারমেন্টও আছে। দ্যাট মিনস
IFRS 9 addresses the accounting for financial instrument containing three main topics. তিনটা main topics আমরা IFRS 9 এ describe করা হয়। Number one, classification and measurement of financial instrument. ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন এবং মেজারমেন্ট কিভাবে করব। ইম্পেয়ারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট কিভাবে হবে, অ্যান্ড দেন হেইজ অ্যাকাউন্টিং। প্রশ্ন আসে, তো আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাসেট এবং লাইবিলিটি দুটোই আছে, তো আমরা সেক্ষেত্রে শুধু অ্যাসেট কেন ইম্পেয়ার করব, লাইবিলিটি কেন ইম্পেয়ার করি না? তো আমরা জানি আমাদের যে অ্যাকাউন্টিং কনসেপ্ট বা কনভেনশন আছে সেখানে লাইবিলিটি ক্রিয়েট হলে সেটা সরাসরি আমরা আগে নিয়ে নিই, অর্থাৎ কনজারভেটিজম কনসেপ্টে যেহেতু লাইবিলিটি মানে আমাকে পরিশোধ করতে হবে, তো এইটাকে আমরা সাথে সাথে রিকগনিশন করি, এই কারণে এখানে ইম্পেয়ারমেন্ট খুব একটা হয় না। বাট অ্যাসেটের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে অ্যাসেট ইম্পেয়ার্ড হয় সবচাইতে বেশি, তো এই কারণে আসলে এখানে ইম্পেয়ারমেন্টটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাসেটের জন্যই অ্যাপ্লিকেবল। সো আমরা ইফ উই সি দ্য অবজেক্টিভস অফ IFRS 7, IFRS 9, তাহলে আমরা কি দেখছি, রিকগনিশন এন্ড ডি রিকগনিশন। তো এখন আমরা এখানে বলছি ক্লাসিফিকেশন মেজারমেন্ট আছে, তো এটা কখনো কখনো ডি রিকগনিশনও করতে হয়। মেজারমেন্ট করলে মেজারমেন্টে আমরা রিকগনিশন করি। এখন ডি রিকগনিশন যদি করতে হয়, অর্থাৎ আমি কোনোটা বিক্রি করে ফেললাম, সেল করে দিলাম, অথবা আমার যে কন্ট্রাকচুয়াল পিরিয়ড ছিল সেই পিরিয়ড ওভার হয়ে গেছে বা শেষ হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গিয়েছে, দেন ইন দ্যাট কেস উইল ডিরিকগনাইজ ইট ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সেটা আমরা দেখি ক্লাসিফিকেশন কিভাবে করব, মেজারমেন্ট, ইনিশিয়াল মেজারমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কিভাবে হবে, ইম্পেয়ারমেন্ট, অ্যান্ড দেন হেইজ অ্যাকাউন্টিং। এই হচ্ছে মোটামুটি IFRS 9 এর মেজর অবজেক্টিভ, বা আমরা IFRS 9 এ এই জিনিসগুলো দেখি। দেন হোয়াই IFRS 9? হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটিতে দেখিয়ে থাকি। সো এইগুলো কিভাবে রিপোর্ট করা হবে, যেমন আপনারা দেখেছেন আমাদের IAS 11 যেটা ছিল কনস্ট্রাকশন অফ কন্ট্রাক্ট, সেই কনস্ট্রাকশন অফ কন্ট্রাক্টটা কিন্তু এখন নাই, সেটা IFRS 15 এর মধ্যে ঢুকে গেছে। তো ওইখানে তখন আমরা কন্ট্রাক্ট অ্যাসেট এবং কন্ট্রাক্ট লাইবিলিটি দেখি। সো এই কন্ট্রাক্ট অ্যাসেট অ্যান্ড কন্ট্রাক্ট লাইবিলিটি ইজ এ কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তাহলে এইগুলোর ইম্পেয়ারমেন্টের ইস্যু আছে, এগুলো মেজারমেন্টের ইস্যু আছে। সো এই জিনিসগুলো IFRS 9 দিয়ে আমরা করি। তো কিভাবে করব তার জন্য আমরা এই IFRS 9টা গাইডলাইন দেয়। সেখানে কিছু জিনিস নোট করা দরকার। IFRS 9 ডাজ নট ডিফাইন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। দেখুন আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা কি সেটা কিন্তু IFRS 9 ডিফাইন করেনি। IFRS 9 does not deal with your own issued equity instrument. এখন আপনার যে কেউ যদি নিজের যে ওন ইকুইটি ইনস্ট্রুমেন্ট আছে, সে ফর এক্সাম্পল আই এম এ লিমিটেড কোম্পানি অর এ ব্যাংক, আমার যে শেয়ার ক্যাপিটাল আছে সেটা আমার ইকুইটি ইনস্ট্রুমেন্ট, এটা নিয়ে IFRS 9 ডিল করবে না, অর্থাৎ আমার নিজে যে শেয়ার ইস্যু করেছে সেটা নিয়ে ডিল করবে না। IFRS 9 does deal with the equity instrument of someone else. আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, ইকুইটি ইনস্ট্রুমেন্ট অন্য কেউ যদি ইকুইটি ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকে অথবা অন্য কেউ ইস্যু করে থাকে যেটা আমি পারচেজ করেছি, সেটার জন্য কিন্তু IFRS 9 কাজ করবে। IFRS 9 does not deal with your investment in subsidiaries, associates and joint venture. আচ্ছা, যদি আমার জয়েন্ট ভেঞ্চার, সাবসিডিয়ারি অথবা অ্যাসোসিয়েটসে কোনো ইনভেস্টমেন্ট থাকে, সেটা IFRS 9 এটা দিয়ে ডিল করবে না। আচ্ছা, স্কোপে যদি আমরা যাই, যে নিচের যে পার্টগুলো আছে, অর্থাৎ আমি যেগুলো এখন বলবো এগুলো ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে IFRS 9 অ্যাপ্লিকেবল। কি কি আছে, ইন্টারেস্ট অন সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট, জয়েন্ট ভেঞ্চার, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি রাইট অ্যান্ড অব্লিগেশনস আন্ডার লিজ। আমরা জানি আগে লিজ ছিল IAS 17, এটা কনভার্ট হয়ে এখন রিপিল্ড হয়ে IFRS 16 চলে আসছে। সো IFRS 16 এর যে রাইট অ্যান্ড অব্লিগেশন আন্ডার লিজ আছে সেটা কিন্তু IFRS 9 দিয়ে হবে না। দেন এখানে একটা ইস্যু আছে IFRS 16, আমি কারো যদি এখানে আবার ইয়ে থাকে, অ্যাডভান্স থাকে, অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট থাকে, সেই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু আমরা আবার IFRS 9 আনি, কিন্তু বাকিগুলো ক্ষেত্রে অর্থাৎ ROU যে অ্যাসেট এবং লাইবিলিটি সেগুলো আমরা IFRS 9 এর আন্ডারে আনি না, সেগুলো আমরা IFRS 16 দিয়েই দেখাই। এমপ্লয়ি বেনিফিট আন্ডার IAS 19, তো এমপ্লয়ি বেনিফিট আমরা জানি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড বা লং টার্ম এমপ্লয়ি বেনিফিট যেগুলো আছে সেগুলো IFRS 9 এর আন্ডারে আসবে না। ওন ইকুইটি ইনস্ট্রুমেন্ট, কিছুক্ষণ আগেই বলেছি যে আমি নিজে যদি কোনো শেয়ার ইস্যু করে থাকি অর্থাৎ আমার কোম্পানির, তো এইটা IFRS এর স্কোপের মধ্যে নেই, আসবে না। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আন্ডার IFRS 4, এইটাও আসবে না।
ফরওয়ার্ড কন্ট্রাক্ট দ্যাট উইল রেজাল্ট ইন বিজনেস কম্বিনেশন করতে গিয়ে তো আইএফআরএস 3 এর আন্ডারে যদি কোনো ফরওয়ার্ড কন্ট্রাক্ট হয় সেটাও স্কোপ অফ আউট অফ স্কোপ আইএফআরএস 9 এর। দেন লোন কমিটমেন্ট except those designated at fair value to profit and loss, loan commitment that can be settled net or cash or by delivering or issuing another financial instrument, কমিটমেন্ট টু প্রোভাইড লোন অ্যাট বিলো মার্কেট ইন্টারেস্ট রেট। এই তিনটা ছাড়া বাকি কোনো ধরনের লোন কমিটমেন্ট আইএফআরএস 9 এর আন্ডারে আসবে না। তার মানে এখানে যে তিনটা বলা আছে সেই তিনটা কিন্তু আইএফআরএস এর পার্ট। দোজ ডেজিগনেটেড এট ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস, যদি কোনো লোনের লোন কমিটমেন্ট আমরা ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস দিয়ে করি, অর্থাৎ গেইন বা লস হলে সেটা আমরা যদি প্রফিট এন্ড লস দিয়ে করি সেটা লোন কমিটমেন্ট দ্যাট ক্যান বি সেটেলড net in cash or by delivering or issuing another financial instrument, যদি আমরা কোনো লোন কমিটমেন্ট করে থাকি যেটার এগেইনস্টে আমরা কোনো ক্যাশ অথবা অন্য কোনো সিকিউরিটি দিয়ে আমরা এটাকে অফসেট করি, সেগুলো আইএফআরএস 9 এর আন্ডারে আসবে। দেন কমিটমেন্টস টু প্রোভাইড দ্য লোন অ্যাট বিলো মার্কেট ইন্টারেস্ট রেট, এটা আমরা সবাই জানি যদি বন্ড কিনি তো বন্ডের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কাজ করে দেখা যায়। কখনো আমাদের হ্যাঁ, বামে যাব। কখনো আমাদের দেখা যায় আমি যে রেটে বন্ডটা আচ্ছা, ইস্যু করেছি তাহলে আর কিছু মার্কেটের করার নাই কাছে তো। কমে গেছে বা বেড়ে গেছে, তো সেক্ষেত্রে এইটা কাজ করবে। এই জন্য আইএফআরএস 9 অ্যাপ্লিকেবল হবে। শেয়ার বেসড পেমেন্ট ট্রানজাকশন আইএফআরএস 2, এটা স্কোপ অফ আউট অফ স্কোপ। রাইট টু পেমেন্ট টু reimburse the entity for expenditure required to settle liability recognized under provisions or IS 37. দ্যাট মিনস আইএস 37 এর আন্ডারে আমরা যে প্রভিশনস গুলো রিকগনিশন করি সেগুলো আইএফআরএস 9 এর আন্ডারে আসবে না। যেমন আমরা অনেক সময় ওয়ারেন্টি প্রভিশন করি, সো এই ধরনের প্রভিশন গুলো এখানে আইএফআরএস 9 এর আন্ডারে করা যাবে না। রাইটস অ্যান্ড অব্লিগেশন উইদিন স্কোপ অফ আইএফআরএস 15, রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার দ্যাট আর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, তো এইগুলো এর আন্ডারে আইএফআরএস 9 এর আন্ডারে আসবে না। আচ্ছা, তাহলে সব যদি নাই আসে আসবেটা কি আমরা একটু দেখি। আচ্ছা, এতক্ষণ আমরা শুরুতে বলছিলাম যে যদিও আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আইএফআরএস 9 নিয়ে কথা বলছি, কিন্তু বলছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ডেফিনিশন এখানে নেই। তো কিন্তু আমাকে তো জানতে হবে হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো একটা ডেফিনিশন আমি দেওয়ার চেষ্টা করছি যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এ কন্ট্রাক্ট দ্যাট গিভ রেস টু দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট অফ ওয়ান এন্টিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অর ইকুইটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যানাদার এন্টিটি। তার মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে ডিফাইন করছে যেটা আমার কাছে অ্যাসেট আপনার কাছে লাইবিলিটি। এই ধরনের যদি কোনো কন্ট্রাক্ট হয় বা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট যদি হয় দুইটা পার্টির মধ্যে, তখন সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো এগুলোকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় একটাকে বলি ফাইন্যান্সিয়াল অ্যাসেট আর একটাকে বলি ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। তো যখন আমি কিনে নিই তখন এটা আমার কাছে অ্যাসেট, আর যখন আমি এটা পে করতে হবে অথবা আমার অব্লিগেশন সেটেল করতে হবে তখন সেটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। So financial asset, any asset that is cash or an equity instrument of another entity, a contractual right, এগুলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তাহলে ক্যাশ তো আমরা জানি আমার অ্যাসেট। ইকুইটি ইনস্ট্রুমেন্ট কি হতে পারে? আমি যদি মার্কেটেবল শেয়ার কিনি, বন্ড কিনি, এগুলো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে পড়ে, কারণ এগুলো আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখাই, বা অনেক সময় লং টার্ম যদি হয় তাহলে আমরা নন কারেন্টের মধ্যেও দেখিয়ে থাকি। বা কোনো কন্ট্রাকচুয়াল রাইট যেটার কারণে আমি ইন ফিউচারে বা একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আমি ওখান থেকে বেনিফিটেড বা ইকোনমিক বেনিফিট পাবো, সেই জিনিসগুলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট। দেন ফাইন্যান্সিয়াল লাইবিলিটি ইজ এ ডেপ্ট অর অব্লিগেশন এ পার্সন অর এ কোম্পানি ওজ টু অ্যানাদার পার্টি। তো ফাইন্যান্সিয়াল লাইবিলিটি তাহলে এটা একটা অব্লিগেশন যেটা কোনো কোম্পানি বা কোনো পার্সন আমার কাছে পাই, essentially representing money owed or asset to be delivered in the future। তো যেটার কারণে আমি ফিউচারে তাকে এই অ্যাসেট ডেলিভার করব অথবা কোনো অথবা টাকা দিব। সো ইট ইজ দ্য প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজড ফ্রম পাস্ট ইভেন্ট। তাহলে পূর্বের কোনো ঘটনার জন্য বর্তমানে যদি এ ধরনের অব্লিগেশন ক্রিয়েট হয় তাকে আমরা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি বলি। এগুলো কি কি আছে? সে ফর এক্সাম্পল লোন, কারোর কাছ থেকে কাউকে আমি লোন দিলাম। So then bond, account payable, lease liability, deferred revenue, shareholders equity, এগুলো financial liability part. Then আমরা যাই recognition, de-recognition. So we know what is recognition and de-recognition. Recognition means acceptance, অথবা এইটার আমার যে একটা contractual right create হয়েছে যেটা আমি ব্যালেন্স শিটে দেখাবো অ্যাসেট হিসেবে বা লাইবিলিটি হিসেবে। দেন রিকগনিশন, de-recognition means আমি হয় এটা সেটেল করে দিব অর্থাৎ বিক্রি করে দিব, বা এবং এটার গেইন এন্ড লস আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে অথবা আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাবো।
So definition বলছে IFRS 9 এ what is recognition? You should recognize financial asset or financial liability in the statement of financial position when the entity becomes a party to the contractual provision of the instrument. তার মানে আপনি যদি কোনো কন্ট্রাকচুয়াল প্রভিশনের আন্ডারে যদি কোনো লাইবিলিটি অথবা অ্যাসেট ক্রিয়েট হয়, তখন আপনাকে সেটা রিকগনিশন করতে হবে। যেমন আমরা অন্যান্য গুলোতে করি, যেমন আপনি যদি টাকা দিয়ে কোনো ফিক্সড অ্যাসেট কিনেন, তাহলে অ্যাসেটটা আপনি ডেবিট করেন। হ্যাঁ, যদি এটা ক্যাশটা পে পে করেন, অথবা যদি ক্রেডিটে কিনেন, তাহলে আমরা কি করি, অ্যাসেটটা ডেবিট করি, ফিক্সড অ্যাসেট ডেবিট করে লাইবিলিটি ক্রেডিট করি। তো এইভাবে বলছে যে যদি আমি কোনো কন্ট্রাকচুয়াল প্রভিশন হয় বা কোনো পার্টি হয়, তখন আমি অ্যাসেট বা লাইবিলিটি এখানে রিকগনিশন করব। আনলাইক দ্য আদার আইএফআরএস স্ট্যান্ডার্ড পুট দ্য এমফাসিস অন ফিউচার ইকোনমিক বেনিফিট, আইএফআরএস 9 ইজ মোর অ্যাবাউট দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, সো এখানে ফিউচার ইকোনমিক বেনিফিট আমি অন্যান্য স্ট্যান্ডার্ড গুলো বা অন্যান্য আমাদের যে আইএফআরএস এর অন্যান্য স্ট্যান্ডার্ড যেগুলো আছে, সেগুলোতে আমরা যেভাবে রিকগনিশন করি যে আমরা ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো মনে করলেই, সেটাকে আমরা কি করি, রেভিনিউ বা রেভিনিউ বলেন, অ্যাসেট বলেন, এক্সপেন্স বলেন বা ইনকাম বলেন, আমরা রিকগনিশন করি। কারেন্ট ইকোনমি, কারেন্টও হতে পারে, ফিউচার হতে পারে। ফিউচার হলে নর্মালি আমরা অ্যাসেটের জন্যই করি। সো এখানেও যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করব, তাহলে এটা নর্মালি ফিউচারের জন্যই হয়। আর ডি রিকগনিশন যদি হয়, সেটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে সেটাকে বের করে দিব। যদি অ্যাসেট হয় সেল করে দিব, লাইবিলিটি হলে পে অফ করব। So it is very simple. While it is very easy to recognize financial asset, it is very difficult and complicated to de-recognize in some cases. দেখেন, আমি যত সহজে বলে ফেলেছি যে যদি আমি এটা অ্যাসেট হয় বিক্রি করে দিলে আমার অ্যাসেট থেকে মাইনাস করে দিব, আর যদি আমি লাইবিলিটি হয়, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি হয়, তাহলে ব্যালেন্স শিট থেকে আমি পেমেন্ট করে দিয়ে বাইর করে দিব। কিন্তু স্ট্যান্ডার্ড বলছে আপনি রিকগনিশন করার চাইতে রিকগনিশন করাটা অনেক জটিল এবং এটা অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, কেন কমপ্লিকেটেড আমরা আস্তে আস্তে নিচের দিকে পিছনের ভিতরের দিকে যখন ঢুকবো তখন দেখবো। IFRS 9 is very tricky and reason to prevent the companies from hiding toxic asset out of balance sheet. আচ্ছা, সো IFRS 9টা খুব স্টিকি। তো এটার মেইন কারণ হচ্ছে অনেক সময় আমরা করি কি, টক্সিক অ্যাসেট কিছু থাকে, যেগুলো যেমন ধরেন আপনার একটা শেয়ার আছে আনকোটেড, আপনি কি করছেন, সেটা কস্ট ভ্যালুতে দেখাচ্ছেন, কিন্তু দেখা যাবে ওই কোম্পানির কিন্তু ইকুইটিও নেগেটিভ হয়ে বসে আছে, এবং এটার যে অ্যাসেট লাইবিলিটি আছে, অর্থাৎ আপনার যে এটা আপনার যে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টের ভ্যালু এখন জিরো আর নেগেটিভ। হ্যাঁ, হয়তো আপনি কিছুই পাবেন না। কিন্তু আমরা এটা কি করছি, সেগুলো আমরা কিন্তু ব্যালেন্স শিটে দেখায় রাখতেছি, এটা ইনভেস্টমেন্ট ইন অমুক কোম্পানি, ইনভেস্টমেন্ট ইন আনকোটেড শেয়ার, টাকা এত, এবং সেখানে আমরা বলছি যে এটা কস্ট ভ্যালুতে আমি রিকগনিশন করে রাখছি। কিন্তু বাস্তবে আপনার ব্যালেন্স শিটটা অনেক বড় করে রেখেছেন, কিন্তু এখানে কিছুই পাবেন না, কারণ ওই কোম্পানি দেখা যাবে কিছুই নেই, সব শেষ। তো এই ধরনের অ্যাসেট গুলো যখন থাকে, এগুলোকে বলে টক্সিক অ্যাসেট। আবার দেখবেন একজনকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন জিনিসপত্র আছে যে সে অ্যাডভান্স দিয়ে রাখছেন আজ থেকে 10 বছর আগে, এই লোকই হয়তো খুঁজে পাবেন না, কিন্তু এটা এখনো আপনার অ্যাসেট। হ্যাঁ, অথবা আপনি কোনো এক জায়গায় এফডিআর এ বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রাখছেন, এগুলো আপনি বিক্রিও করতে পারছেন না, অথবা এখান থেকে ভবিষ্যতে কিছু পাবেন বলেও মনে হয় না, কিন্তু এগুলো স্টিল আপনার বই অ্যাসেট। তো এই ধরনের টক্সিক অ্যাসেট গুলো এগুলো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, সেই জিনিসগুলোকে স্ট্রিক্টলি এটা ফলো করে, এ কারণে এটাকে বলা হচ্ছে যে এখানে ডি রিকগনিশনটা খুবই ডিফিকাল্ট এবং এটা খুব কমপ্লিকেটেড। তো ইনিশিয়াল রিকগনিশনে আমরা যাই। ইনিশিয়াল রিকগনিশন নর্মালি যে কোনো অ্যাসেট রিকগনিশন, যে আমরা যদি IAS 16 বলেন, 40 বলেন, হ্যাঁ, যে এইগুলো সবগুলোর ক্ষেত্রে, বা অ্যাসেট রিলেটেড যেগুলো আছে, ইনভেন্টরি বলেন, সব ক্ষেত্রে আমরা যেভাবে ট্রানজ্যাকশন করি, এখানেও একই ধরনের ট্রানজ্যাকশন হয়। তো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বলছে রেগুলার ওয়ে ট্রানজ্যাকশন দুইভাবে আমরা ইনিশিয়াল রিকগনিশন করতে পারি। ওয়ান ইজ ট্রেড ডেট অ্যাকাউন্টিং, অ্যানাদার ইজ সেটেলমেন্ট ডেট অ্যাকাউন্টিং। এখন আমাকে একটু জানতে হয়, হোয়াট ইজ দ্য ট্রেড ডেট অ্যাকাউন্টিং। স্ট্যান্ডার্ড বলছে the trade date is the date that an entity commits itself purchase or sell of an asset. তার মানে ট্রেড ডেট একটা ডেট যেখানে কোনো এন্টিটি কমিট করে যে আমি কোনো অ্যাসেট পারচেজ করব অথবা সেল করব, বিক্রি করব অথবা কিনবো। আচ্ছা, তো এখানে রিকগনিশন অফ অ্যাসেট রিসিপ্ট অ্যান্ড লাইবিলিটি পে ফর এ ট্রেড ডেট। তার মানে আমি যদি একটা ডেট, এই ডেটে আইদার আমি অ্যাসেট কিনবো অথবা লাইবিলিটি সেটেল করব, এটা হচ্ছে ট্রেড ডেট। সেটেলমেন্ট ডেট কি? দ্য সেটেলমেন্ট ডেট ইজ দ্য ডেট দ্যাট অ্যান অ্যাসেট ইজ ডেলিভার্ড টু অর বাই অ্যান এন্টিটি। আচ্ছা,
তার মানে কি, সেটেলমেন্ট এন্টিটিতে রিকগনিশন কিভাবে হয়? দ্য রিকগনিশন অফ অ্যান অ্যাসেট অন দ্য ডে ইজ রিসিভড বাই দ্য এন্টিটি। তার মানে সেটেলমেন্ট ডেতে এটা হয়তো কোনো এক জায়গায় অ্যাসেটটা ক্রিয়েট হচ্ছিল, আপনি সেটেলমেন্ট ডেটে অ্যাসেটটা ডেলিভারি পেয়েছেন। অথবা আপনার একটা অ্যাসেট ছিল, আপনি তৈরি করেছেন, সেটা আপনি এখন আরেকজনকে দিয়ে দিয়েছেন। তার মানে কি, একটা হচ্ছে আপনি রিসিভ করছেন, আর একটা হচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন। দুইটাই হইতে পারে। যেটা দিয়ে দিচ্ছেন তাহলে সেখানে গেইন লস আসবে, সেই গেইন লস আপনি নতুন করে বা এটা সেল করার কারণে এই গেইন লস আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ফর করবেন। সেটা হচ্ছে সেটেলমেন্ট ডেট অ্যাকাউন্টিং। তাহলে আমরা রেগুলার ওয়েতে এগুলো নর্মালি সব ক্ষেত্রে হয়, অর্থাৎ আমরা যে কোনো ফিক্সড অ্যাসেট কিনতে গেলেও এগুলো থাকে, বাট টার্মস গুলো যেহেতু মানি মার্কেটের সাথে একটু বেশি রিলেটেড, এই জন্য এগুলোকে এভাবেই রাখা আছে যে ডেট অ্যাকাউন্টিং, সেটেলমেন্ট ডেট অ্যাকাউন্টিং। আচ্ছা, এরপর যদি আমরা একটু যাই ডি রিকগনিশন, তো আমরা তো বলেছিলাম যে ডি রিকগনিশন খুব সোজা। যদি আমার অ্যাসেট হয় বিক্রি করে দিব, তাহলে ডি রিকগনাইজ হয়ে গেল। আর যদি আমার লাইবিলিটি হয় তাহলে আমি পেমেন্ট করে দিলাম, তাও ডি রিকগনিশন হয়ে গেল আমার ব্যালেন্স শিট থেকে। আচ্ছা, সো স্ট্যান্ডার্ড বলছে ডি রিকগনিশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অ্যান এন্টিটি শুড ডি রিকগনাইজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট হোয়েন, কিছু কন্ডিশন আছে, কন্ট্রাকচুয়াল রাইট টু দ্য ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এক্সপায়ার। তাহলে এটা কি জিনিস? আপনার সাথে যখন কোনো একটা কন্ট্রাক্ট ছিল, সে কন্ট্রাক্টের একটা টাইম লাইন ছিল, সে টাইম লাইনটা এক্সপায়ার করেছে। যখন টাইম লাইনটা এক্সপায়ার করবে এবং এরপরে ক্যাশ ফ্লো ওখান থেকে আর আসবে না, ওই অ্যাসেট থেকে আর কোনো ক্যাশ ফ্লো আসবে না, তখন এটা কন্ট্রাকচুয়াল রাইটটা আর থাকছে না। সে ফর এক্সাম্পল, আপনি কোনো এক জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, বলা হয়েছে যে এটা 5 বছর ধরে আপনাকে ইন্টারেস্ট দিবে, 5 বছর পরে সেটা সেটার প্রিন্সিপালটা আপনাকে পেমেন্ট করে দিবে। তাহলে এই অবস্থায় যদি হয়, তাহলে 5 বছর পর আপনার এটা এক্সপায়ার করবে, অর্থাৎ আপনার কন্ট্রাক্টটা ছিল 5 বছরের জন্য, 5 বছর ক্লোজ, দেন প্রিন্সিপাল আপনি পেয়ে যাবেন। তাহলে ক্যাশ ফ্লো তো এতদিন ইন্টারেস্ট ইনকাম টিনকাম যা আছে এগুলো নিয়েছেন, এখন প্রিন্সিপালটাও আপনি পেয়ে যাবেন। তার মানে যখন আপনার কাছে এটা চলে আসছে, তাহলে আর কন্ট্রাকচুয়াল রাইটটা নাই, অর্থাৎ আপনার সাথে আরেকটা এন্টিটি বা আরেকটা অর্গানাইজেশনের যে কন্ট্রাক্টটা ছিল যে আপনি 5 বছর ধরে তার কাছে ইন্টারেস্টে নেবেন, সেটা 5 বছর পর শেষ হয়ে গেল। সো আপনার কন্ট্রাকচুয়াল রাইটটা এক্সপায়ার করে গেল, তাহলে তখন এটা ডি রিকগনিশন হবে। আরেকটা বলছে ট্রান্সফার কোয়ালিফাইজ ফর ডি রিকগনিশন। যদি আপনি ট্রান্সফার করেন, যদি কোনো অ্যাসেট ট্রান্সফার করেন, সেটাও ডি রিকগনিশনের পর্যায়ে চলে যাবে। তাহলে ট্রান্সফার কিভাবে হবে? ফাইন্যান্সিয়াল অ্যাসেট ট্রান্সফার, ফাইন্যান্সিয়াল অ্যাসেট ট্রান্সফার হলে কি হবে? সেল হয়ে যাবে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অফ দ্য ওনারশিপ ট্রান্সফার, এটাও যদি ট্রান্সফার হয়, অর্থাৎ আমরা এর মধ্যে দেখি যখন আমরা আইএফআরএস 15 পড়ি, তখন বলা হয় যে যখন সিগনিফিক্যান্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অফ ওনারশিপ ট্রান্সফার টু দি বায়ার, দেন আমরা ওখানে রেভিনিউ রিকগনিশন করি, আইএফআরএস 15 বলছে। এখানেও বলছে যখন আপনি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যখন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এবং ওনারশিপ ট্রান্সফার হয়ে যায় আরেকজনের কাছে, তখন সেক্ষেত্রেও আপনার অ্যাসেটটা ডিরিকগনিশন হয়ে যাবে। তার মানে এখানে দুইটা জিনিস ট্রান্সফার হলেই ডিরিকগনিশন হবে। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট একভাবে ট্রান্সফার করা যায়, কিভাবে? বিক্রি করে দিয়ে বা আরেকজনকে আমি ট্রান্সফার করে দিয়ে বা এক্সচেঞ্জ করে নিয়ে ট্রান্সফার করতে পারি। আর একটা হচ্ছে এইটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার করে দেওয়া। যদি এমন হয়, তাহলে আমার এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা ডিরিকগনিশন হবে। ফাইন্যান্সিয়াল লাইবিলিটি কিভাবে ডিরিকগনিশন হবে? এখানে বলছে an entity shall derecognize a financial liability when it is extinguished। দেখেন একটা ছবি আছে, সে ছবিতে আমরা জানি এক্সটিংগুইশার দিয়ে কি করে আগুন লাগলে আগুন নিভাই। এই ছবিগুলোর সাথে একটু লিঙ্ক আছে আর কি। তো when it is extinguished, অর্থাৎ যখন, এখন আমরা লাইবিলিটি সবসময় আমাদের কাছে একটা কি বলে একটা ইয়ে থাকে যে আমার পাওনাদারকে টাকা পরিশোধ করতে হবে। তো এই পরিশোধ করার যে তাগিদটা, সেটা মানে কাইন্ড অফ আপনার শরীরে এখন আগুন জ্বলছে, কারণ আপনাকে যে কোনো আপনার লাইবিলিটিটা পে অফ করতে হবে। তো সেটা কখন কমবে? যখন আগুনটা নিভাতে পারবেন। তাহলে আগুনটা নিভানোর ওয়ে কি? ডিরিকগনিশন। তাহলে ডিরিকগনিশন করতে হলে যদি আগুন নিভাইতে হয়, তাহলে কি করবেন? ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আপনি ওই আগুনের মধ্যে যদি দেন, তাহলে পানিটা আগুনটা নিভে যাবে। তাহলে এই কারণে এখানে বলছে যে যখন এটা এক্সটিংগুইশড হচ্ছে, কখন এক্সটিংগুইশ হয়? কন্ট্রাক্ট যখন ডিসচার্জ হয়, কন্ট্রাক্ট যখন ক্যান্সেল হয়, অথবা এক্সপায়ার হয়। এই তিনটা ক্ষেত্র হলে, কন্ট্রাক্টের এই তিনটা পজিশন হলে, তখন আপনার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি
ডিরিকগনিশন হয়। আচ্ছা, তাহলে ডিসচার্জ কিভাবে হবে? যখন আপনি ক্যাশ ডেলিভার করবেন, অর্থাৎ আপনি যখন পেমেন্ট করে দিবেন অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসেট আপনি বাদ দিয়ে দিবেন, তখন এটা ডিসচার্জ হবে। ক্যান্সেলড, ক্যান্সেল কখন হবে? যখন লিগালি রিলিজড ফ্রম অব্লিগেশন টু পে ক্রেডিটর্স। আপনার সাথে কন্ডিশন ছিল, টার্মস ছিল, সে টার্মস লিগেলি শেষ হয়ে গিয়েছে, তখন ক্যান্সেল হবে, তখন আপনার এটা ডিরিকগনিশন হবে। এক্সপায়ার্স, আপনার সাথে যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টের একটা টাইম লাইন ছিল, সে টাইম লাইনটা চলে গেছে, তার মানে ডিউ টু প্যাসেজ অফ টাইম যদি এমন হয় তাহলে আপনার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ডিরিকগনিশন হবে। এবার আমি যাব ক্লাসিফিকেশন। আমরা ক্লাসিফিকেশন কিভাবে করি? আচ্ছা, তাহলে আমরা আমাদের শুরুর দিকে বলেছিলাম যে আমরা মেজারমেন্ট কিভাবে করে সেটা দেখব। হ্যাঁ, তারপরে আমাদের মেজারমেন্টটা আসতেছি, আমরা ক্লাসিফিকেশনের পরে মেজারমেন্ট হবে। রিকগনিশন এবং ডিরিকগনিশন দেখব। রিকগনিশন এবং ডিরিকগনিশন আমরা শেষ করেছি। তাহলে অ্যাসেট কিভাবে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কিভাবে রিকগনিশন বা ডিরিকগনিশন করতে হয় সেটা দেখালাম। নাও আমরা ট্রান্সফার করব ক্লাসিফিকেশন। আচ্ছা, ক্লাসিফিকেশন এবং মেজারমেন্ট এই দুইটা আমরা যাই। দুইটা ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, ওয়ান ইজ বিজনেস মডেল, অ্যানাদার ইজ দ্য কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স। এই দুইটা টেস্ট আমাকে করতে হবে ক্লাসিফাই করার জন্য। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে ক্লাসিফাই করতে হলে এবং মেজারমেন্ট করার জন্য দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমার দরকার। নাম্বার ওয়ান বিজনেস মডেল টেস্ট, অ্যানাদার ওয়ান কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স টেস্ট। এই দুইটা টেস্ট করে আমি ক্লাসিফিকেশন এবং মেজারমেন্ট করব। আচ্ছা, তো আমরা একটু যাই বিজনেস মডেল টেস্ট, এটা কি জিনিস। আচ্ছা, তো বিজনেস মডেল কি? বিজনেস মডেল refers how to an entity manage its financial asset in order to generate cash flow, how it evaluates performance, how managers are rewarded। তার মানে কি, আমার একটা সে মার্কেটেবল সিকিউরিটি আছে, এই মার্কেটেবল সিকিউরিটিটা আমি কিভাবে ইউজ করব। হ্যাঁ, এখন হতে পারে আমার অনেক টাকা পয়সা আছে, এই মার্কেটেবল সিকিউরিটি কিনে আমি ফেলে রাখবো, কোনো এক সময় গিয়ে সেটা অনেক টাকা আমাকে বেনিফিট দিবে, এটার হয়তো ভ্যালু অনেক বাড়বে, এটার থেকে আমি প্রতি বছর ডিভিডেন্ড পাইতে পারি। হ্যাঁ, এভাবে আছে। আবার আমার এমন একটা অবজেক্টিভ হতে পারে, আমি মার্কেটেবল সিকিউরিটি কিনেছি, এখন আমার লিকুইড অ্যাসেট আছে, সেই লিকুইড অ্যাসেটটা আমি রেখে দিই, কিনে কিনে রেখেছি, ফিউচারে যদি আমার কখনো প্রয়োজন হয় বা আমার বিজনেসের পারপাসে যদি দরকার হয় আমি এটা বিক্রি করবো। হ্যাঁ, তাহলে দেখেন এই অবজেক্টিভ গুলো কিন্তু এখানে আছে। এই কারণেই বলছে বিজনেস মডেল এই ডিফাইন করছে যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে কিভাবে ইউজ করবেন এবং সেখান থেকে কিভাবে ক্যাশ জেনারেট করবেন, ওখান থেকে আপনি ফ্লোটা কেমনি পাবেন। তার মানে এখন দেখেন এখানে আমি কিনে রেখে দিব, মাসে মাসে বা বছরে বছরে এখান থেকে ডিভিডেন্ড পাবো, হতে পারে। আমি ডিভিডেন্ডও নিতে চাই, আবার প্রয়োজনে সেলও করে দিতে চাই, এটাও হইতে পারে। আবার আমি আহ, এই দুইটার কোনোটাতেই করব না, আমার ইচ্ছে মতো আমি ইউজ করব। আমি আমার অবজেক্টিভ ইয়েও না, রেগুলারলি ক্যাশ ফ্লো কালেক্ট করা সেটাও না, আবার এটা বিক্রি করা সেটাও না, এটাও হতে পারে। অর্থাৎ এটা আমার বিজনেস অবজেক্টিভ, যদি আমি মনে করি বিক্রি করব, ইটস কাইন্ড অফ মাই ইন্টেনশন। তাহলে এইগুলো, এই তিনটা মডেলে তিন রকম জিনিস হবে। হ্যাঁ, এই কারণেই বলছে বিজনেস মডেল হচ্ছে এমন একটা জিনিস যেটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট আপনি কিভাবে ইউজ করবেন এবং এটা পারফরমেন্স কিভাবে মেজারমেন্ট করবেন, এবং এটা যিনি কিনেছে, এখানে হাউ ম্যানেজার্স আর রিওয়ার্ডেড মিনস হচ্ছে যিনি কিনছেন, অর্থাৎ যে অর্গানাইজেশন বা যিনি কিনছেন। অনেক সময় আমরা পোর্টফোলিও করি, যেমন এখানে সিকিউরিটিজ হাউস যেগুলো আছে তারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, সে পোর্টফোলিও ম্যানেজমেন্টের অনেকগুলো শেয়ার একসাথে কিনে নেয়। তো সেক্ষেত্রে তো এখানে একটা ইস্যু ম্যানেজার আছে, সে যখন কিনছে সে কিভাবে কিনছে এবং সেটা সে কিভাবে ইউজ করছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো ক্লাসিফিকেশন এবং মেজারমেন্ট হবে। এই কারণে বিজনেস মডেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কোন মডেল ইউজ করবো। দেন অ্যাসেসড আ লেভেল অ্যাট হুইচ গ্রুপ অ্যাসেট আর ম্যানেজড, এই কিছুক্ষণ আগে আমি বললাম যে পোর্টফোলিও, পোর্টফোলিও ম্যানেজমেন্টটা এটার পার্ট। এখন এই বিজনেস মডেলে দেখেন তিনটা মেথড আছে, হেল্ড টু কালেক্ট, এইচটিসি বলে, হেল্ড টু কালেক্ট। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এগুলো এগুলো নিয়ে আমরা সামনের দিকে আগাবো। এই তিনটা মেথড লাগবে, হেল্ড টু কালেক্ট, এইচটিসি, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোস। এটার কি ফিচার কি?
অর্থাৎ বিজনেসরা নর্মালি এই তিন ভাবে ক্লাসিফিকেশন করে। বিজনেস মডেল কি হেল্ড টু কালেক্ট, বিজনেস মডেল কি এসটিসি অ্যান্ড ফর সেল, বিজনেস মডেল কি আদার্স। তার মানে তিনটা বিজনেস মডেল এখানে আইএফআরএস 9 এ ডেসক্রাইব করা আছে। হেল্ড টু কালেক্ট কি জিনিস? বিজনেস হোল্ড অ্যাসেট টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। তার মানে আমি একটা ইনভেস্টমেন্ট করছি, এটার অবজেক্টিভ হচ্ছে এখান থেকে আমি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি আর ইয়ারলি বেসিসে একটা ক্যাশ ফ্লো পাবো। আচ্ছা, সেলস আর ইনসিডেন্টাল টু দি অবজেক্টিভ। সেলস আর ইনসিডেন্টাল টু দি অবজেক্টিভ। আমি এটা বিক্রি করব না, খুব বড় ধরনের কিছু না হলে আমি এটা বিক্রি করব না। টাইপিক্যালি লোয়েস্ট সেল, মানে এটা নর্মালি বিক্রি হয় না, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এবং ভলিউমের উপর ডিপেন্ড করে। তাহলে যদি এই রকম বিজনেস মডেল হয়, অর্থাৎ ব্যবসায়ী অথবা ম্যানেজারের যদি এই ধরনের বা কোম্পানির যদি এই মেন্টালিটিটা বা এই জিনিসটা হয়, তখন এইটাকে ক্লাসিফাই করা হয় অ্যামোর্টাইজড কস্ট। তাহলে আইফআরএস 9 এর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট তখন এখানে যায় অ্যামোর্টাইজড কস্ট। আরেকটা বলছে এসটিসি অ্যান্ড ফর সেল। তো এটা কি, এটার কি ফিচার হচ্ছে both collecting contractual cash flow and sales are integral to achieving the objectives of the business model। তার মানে এইটা আমি কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো আমি কালেক্ট করব, আবার আমি যদি ভালো টাকা পয়সা পাই বা এটার যদি মার্কেট প্রাইস খুব বাড়তে থাকে আমি বিক্রিও করে দিব। হ্যাঁ, তো টাইপিক্যালি মোর সেলস দ্যান এসটিসি মডেল। অর্থাৎ এখানে সেলস এর ইয়েটা হচ্ছে খুব হাইলি প্রবেবল। আমাদের প্রথম যেটা ছিল এইচটিসি, এইচটিসি হেল্ড টু কালেক্টের এখানে সেলস এর পসিবিলিটিটা ছিল লো, এখানে সেলস এর পসিবিলিটিটা হাই। তো এই ধরনের যদি বিজনেস মডেল হয়, তাহলে ওই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটাকে তখন ক্লাসিফাই করতে হবে এফবিওসিআই, মানে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এফবিওসিআই, ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আমার মনে হয় এখানে যারা আছেন সবাই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, আইএফআরএস বোঝেন। তো সেই হিসেবে আমি জানি যে ওসিআই কি। ওসিআই আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকামের মধ্যে যে প্রফিট আফটার ট্যাক্স এর পরে আরেকটা কলাম থাকে, এটা হলো আদার কম্প্রিহেন্সিভ ইনকাম পার্ট। ওইটা দিয়ে আসলে এটা রিটেন আর্নিং এর মধ্যে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির মধ্যে চলে যায়। এটা হচ্ছে ওসিআই। আর আদার্স এর মধ্যে যেটা আছে, এই দুইটা হেডে, এই দুইটা বিজনেস মডেলে যেগুলো পড়বে না সেগুলো আদার্সে যায়। অ্যাসেটস আর নাইদার হেল্ড টু কালেক্ট নর হেল্ড টু কালেক্ট অর ফর সেল। তার মানে ওই দুইটার মধ্যে কোনোটাই পড়ে না, যেগুলো সেগুলো আমরা এফবিটিপিএল বলি। এফবিটিপিএল মিনিং হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। অর্থাৎ এখানে যদি কোনো গেইন লস হয় সেটা আমি প্রফিট এন্ড লস দিয়ে দেখাবো। এইচটিসি অ্যান্ড সেল যদি হয়, সেখানে আমরা এই প্রফিট অ্যান্ড লস বা গেইন অর লস যেটা হবে সেটা আমরা ওসিআই দিয়ে দেখিয়ে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে নিয়ে যাব। তো এই তিনটা আমাদের হচ্ছে বিজনেস মডেল, এবং এই বিজনেস মডেলের আন্ডারে এই তিনটা ক্লাসিফিকেশন এখানে আছে। সো হাউ টু ক্লাসিফাই, এখন কিভাবে ক্লাসিফাই করব আমরা একটু দেখেছি। তাহলে বিজনেস মডেল টেস্টে কি আছে, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ হোল্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাসেট। যদি প্রশ্ন করেন যে আমার অবজেক্টিভটা কি, কেন আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা হোল্ড করব, কালেক্টিং দ্য কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোস অর সেলিং, আমি কি কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো পাওয়ার জন্য করতেছি নাকি বিক্রি করার জন্য করছি। তাহলে আনসার পাবেন কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোস ক্যারেক্টারিস্টিক্স টেস্ট। এটা কি, আর দ্য ক্যাশ ফ্লো ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অন দ্য স্পেসিফাইড ডেটস solely payment of principal or interest on the principal outstanding, or is there something else? আচ্ছা, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোটা কি? কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের উপরে আমি যে টাকাটা পাবো বা যে ক্যাশ ফ্লোটা আসবে, সেটা কি আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে বেসিস করে কোনো ইন্টারেস্ট বা কোনো ইনকাম যেটা আমি স্পেসিফিক ডেটে পাবো, তাহলে সেটা হবে কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, নাকি অন্য কিছু। যদি অন্য কিছু হয় তাহলে তো কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো এটা ফলো করছে না। তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তখন আমি যাচ্ছি অ্যামোর্টাইজ কস্ট। তাহলে অ্যামোর্টাইজ কস্টে আমরা বলছি যে আমাদের এই তিনটা মডেলের বা এই তিনটা ক্লাসিফিকেশন মডেলের সব ক্ষেত্রেই আমাদেরকে বিজনেস মডেল টেস্ট এবং কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স টেস্ট করতে হবে। করে আমাকে বুঝতে হবে কোনটা অ্যামোর্টাইজড কস্টে যাবে, কোনটা ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকামে যাবে, এবং কোনটা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে। আচ্ছা, তো এটা আমরা অলরেডি বলেছি যে আমরা অ্যামোর্টাইজ কস্টে কি করি।
A financial asset fall into this category if both of the following condition met. আমরা কিছুক্ষণ আগেই দেখিয়ে আসছিলাম যে যদি দুটা কন্ডিশনে ম্যাট করে অ্যামোর্টাইজ কস্টে যাই, অর্থাৎ আমি বিজনেস মডেল টেস্ট কি ছিল, এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আমি হোল্ড করছি বা হেল্ড করছি কি কারণে, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো রিসিভ করার জন্য, এবং কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোর ক্যারেক্টারিস্টিক্স ম্যাট করলো। আর একটা হচ্ছে এটা আমি কিন্তু সেল করব না, এটা আমি সেল করব না, আর এখান থেকে আমি কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো পাবো, তখন আমার 1 নম্বরে যাবে। অর্থাৎ তখন আমার ক্লাসিফিকেশন হবে এই ধরনের অ্যাসেট গুলো অ্যামোর্টাইজ কস্ট। কোনটা হয়, যদি এক্সাম্পল বলি, সেটা হলো রিসিভেবল। আপনি যখন সেল করছেন, সেল করে কি হয়, রিসিভেবল হয়েছে, তাহলে এই রিসিভেবলটা কি করেন, এই রিসিভেবলটা নর্মালি কোম্পানিরা কি করে, বিক্রি করে না। যদিও এখানে অপশন আছে, যদি এক্সপোর্ট হয় তাহলে দেখা যায় এই এক্সপোর্টের রিসিভেবলটা ফ্যাক্টরিং করে বিভিন্ন ব্যাংকের কাছে ইনভয়েস গুলো বিক্রি করে দেওয়া যায়, তো সেটা অন্য জিনিস। নর্মালি আমরা রিসিভেবল যেটা থাকে সেটা কিন্তু বিক্রি করি না, আমরা সেটা তার সাথে আমার যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা অনুযায়ী হয়। আবার দেখবেন যারা ফাইন্যান্সে আছেন বা ফাইন্যান্স পড়েছেন তারা দেখবেন যখন বিক্রি করা হয় তখন এখানে অনেক ক্ষেত্রে টার্ম থাকে, যে ধরেন N3 NAT30 এরকম কিছু আছে, ইন্টারেস্টের ইস্যু আছে, যে আপনি যদি 5 দিনের মধ্যে দেন তাহলে আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে, ক্যাশ ডিসকাউন্ট। আবার আপনি যদি 30 দিন পরে দেন তাহলে আপনার উপর একটা ইন্টারেস্ট চার্জ হবে, এই ধরনের জিনিসগুলো আছে। তার মানে এখানে আপনি একটা রেগুলার ক্যাশ ফ্লো পাবেন, তাহলে যদি রেগুলার ক্যাশ ফ্লো পান এগুলো নর্মালি অ্যামোর্টাইজ কস্টই যায়। আচ্ছা, দেন আমরা যদি 2 নম্বর মডেলে যাই, হেয়ার আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হলো ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তো এখানে বিজনেস মডেল টেস্ট করলে আমরা কি বলেছিলাম আগের আগের স্লাইডটাতে, যে এখানে আমি কন্ট্রাকচুয়াল ক্যাশও পাইতে পারি, আবার এটা সেলও করে দিতে পারি। আমি কন্ট্রাকচুয়াল ক্যাশও পাইতে পারি, আবার এটা সেলও করে দিতে পারি। তাহলে যদি এমন অবস্থায় হয় তখন আমরা কোথায় যাই, ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকামে চলে যাই। তার মানে ওখানে ওইটা চলে যায়। ইউ ক্যান ভলেন্টারিলি, অর্থাৎ এখানে আপনি দুইটাই করতে পারেন। আপনি ভলেন্টারিলি এটা কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো যদি কালেক্ট করার জন্য চান তাহলে তো আমরা বললাম যে অ্যামোর্টাইজে যাব, কিন্তু যদি আমি বলি যে না আমি এটাও করব সাথে এটা বিক্রিও করে দিব, এরকম হতেই পারে, তখন এটা ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস দিয়ে। নর্মালি আমরা যখন সিকিউরিটি বিজনেস যখন করি, পোর্টফোলিও কিনে অনেকগুলো পোর্টফোলিও একসাথে কিনে বিক্রি করি, সেখানে সেলটা সার্টেন হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় দাম বাড়ার সাথে সাথে আমরা বিক্রি করে দিই। এই সমস্ত জিনিসগুলো ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম দিয়ে যাবে। আর যেইটা এই দুইটা টেস্ট ফলো করে নাই, বা এই দুইটা বিজনেস মডেল টেস্ট বা আমার ক্যাশ ফ্লো টেস্টে পড়ে নাই, সেগুলো আমি ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস, অর্থাৎ এটা আমি বিক্রি করব সেটাও বলতে পারছি না, আবার রেগুলারলি আমি এখান থেকে যে টাকা নিব বা ক্যাশ ফ্লো রিসিভ করব সেটাও বলতে পারছি না, সেগুলো আমরা ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস এখানে দেখাই। সো ডেরিভেটিভ ফাইন্যান্সিয়াল অ্যাসেট আর অটোমেটিক্যালি ক্লাসিফাইড অ্যাজ ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস। ডেরিভেটিভ যেগুলো আছে আমাদের এখানে, এগুলোর অ্যাপ্লিকেশন খুব বেশি নাই, খুব কম। বাইরের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিছু কিছু আছে, এবং বিদেশে এই জিনিসটা খুব বেশি হয় ডেরিভেটিভস গুলো। সো আমরা ওই দিকে যাচ্ছি না, সেটা আবার সেপারেট পার্টে আলাপ করতে হয়, তা আমরা ওই লাইনে যাচ্ছি না, আমরা জেনারেলি থাকি। সো ডেরিভেটিভ যদি এরকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লসে যায়। মোর ওভার রিগার্ডলেস প্রিভিয়াস টু ক্যাটাগরিজ এনিওয়ান মে ডিসাইড টু ডেজিগনেট the financial asset at fair value to profit and loss and its initial recognition. তো যদি উপরের দুইটা থাকা সত্ত্বেও কেউ আবার, উপরের ক্লজ সাথে দুইটা আছে, এইটা থাকা সত্ত্বেও যে কেউ আবার এটাকে ডেজিগনেট করতে পারে, ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস দিয়ে দেখাবে, এটা দেখাইতে পারে, তাহলে সেটা তার চয়েস। তার মানে সে তার বিজনেস মডেলটা এভাবেই সিলেক্ট করবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি এখন, ক্লাসিফিকেশন কিভাবে হচ্ছে। যেমন এখানে একটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট বন্ডের কথা বলছি, এক্সাম্পলটা দিলে খুব খুব সহজে বোঝা যাবে। নট দ্য অ্যাসেট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো সোললি পেমেন্ট অফ প্রিন্সিপাল ইন্টারেস্ট, অর্থাৎ এটা শুধুমাত্র কি আমি ইন্টারেস্ট নেওয়ার জন্য, প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পাওয়ার জন্য করছি। যদি আনসার হয় ইয়েস, ইজ দ্য বিজনেস মডেল অবজেক্টিভ হোল টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, অর্থাৎ এটা আমি সেল করবো না, এটা যদি হয় দেন কি হবে, অ্যামোর্টাইজ কস্ট। তার মানে এটা বিজনেস মডেল এবং এটা দুইটা ফলো করছে, সুতরাং এটা অ্যামোর্টাইজ কস্টে যাবে। যদি শুধুমাত্র সোললি ক্যাশ ফ্লো প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট রিসিভ করার জন্য না হয়, তখন এটা ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস। আচ্ছা, তার মানে এখানে আরেকটা কি আছে, যদি এটাও না হয়, অর্থাৎ আমি শুধুমাত্র ক্যাশ ফ্লো রিসিভ করবো তাও না,
আবার আমি এটা বিক্রি করব না সেটাও বলতে পারছি না, শুধু এরকম হয় তাহলে এটাও নো ওইটাও নো। অর্থাৎ আমার এখানে ক্যাশ ফ্লো এটাও নো, আবার এখানে আম, এটা আমি হোল্ড করব দীর্ঘদিন ধরে ধরে রাখবো সেটাও না। তার মানে এটা আমি যে কোনো সময় সেলও করতে পারি। যদি এইটা হয় তাহলে সেটা হবে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। So for draft instrument to qualify the inclusion in the fair value through other comprehensive income category, they must pass the both business model contractual cash flow test similar to the case for amortized cost category। অর্থাৎ এই এগুলো মডেলটা আমাকে পাস করতে হয়। ইকুইটির ক্ষেত্রে কি হয়, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি ইনস্ট্রুমেন্ট, তাহলে এখানে কি আছে, হেল্প ফর ট্রেডিং। হেল্প ফর ট্রেডিং ইয়েস, আমি যদি এটা ট্রেডিং এর জন্য রাখি তাহলে এটা কি হবে, ফেয়ার ভ্যালু ট্রু প্রফিট এন্ড লস, তার মানে আমি কি বিক্রি করতে পারি। আচ্ছা, তারপর কি আছে, ওসিআই অপশন। যদি বলে যে এইটাকে আমি ওসিআই অপশন আছে না, যদি ওসিআই অপশনে দিয়ে না, অর্থাৎ আদার কম্প্রিহেন্সিভ ইনকাম দিয়ে হেল্প ফর ট্রেডিং না হয়, আমি হেল্প ফর ট্রেডিং করব না, তাহলে অপশন কি ওসিআই। তাহলে ওসিআইও আমি করব না, তাহলে কোথায় যাবে, হেল্প ফর ট্রেডিং বলে সেটা ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস এখানে চলে যায়। আবার যদি বলে যে না ওসিআই অপশন আমি অ্যাকসেপ্ট করব, তখন ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, তবে এখানে কোনো রিসাইক্লিং করতে পারবেন না। আচ্ছা, এখন রিসাইক্লিংটা কি জিনিস, এটা শুধুমাত্র ইকুইটি ইনস্ট্রুমেন্টের জন্য, এটা কিন্তু ড্রাফটের জন্য হবে না। তো ইকুইটি ইনস্ট্রুমেন্টের জন্য যদি এমন হয়, রিসাইক্লিং মিনস কিরকম, আপনি যখন এই আদার কম্প্রিহেন্সিভ ইনকাম দিয়ে এটা বিক্রি করে দিবেন, বিক্রি করলে আমরা যদি ওসিআই দিয়ে করি, তাহলে ওসিআই এর পার্টটা কোথায় চলে যায়, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির এখানে রিজার্ভ নামে থাকে। তো যখন এই রিজার্ভটা থাকে, যখন আপনি এটা বিক্রি করে দিবেন, তখন এটা কি হবে, তখন বলতেছে যে এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়ে আপনি ইকুইটি ইনস্ট্রুমেন্ট, তাহলে কারণ এখানে তো আমার একটা গেইন বা লস আসবে, এই গেইন বা লসটা তো আমি আদার কম্প্রিহেন্সিভ ইনকাম দিয়ে ওখানে রেখেছিলাম, তো সেটা আপনি পিএনএল এর চার্জ করতে পারবেন না, সেটা তখন ইকুইটি স্টেটমেন্টে ট্রান্সফার করবেন। এই জন্য বলছে এখানে কোনো রিসাইক্লিং করা যাবে না। আচ্ছা, যদি এখন না বুঝে থাকেন, আমরা একটা অঙ্ক দেখবো, সেখানে এটা আমি আরো ভালো করে ক্লিয়ার করব। আচ্ছা, তো ইকুইটি ইনস্ট্রুমেন্টের এখানে মেইনলি ডিভিডেন্ডটা দেখানো হয়। ফাইন্যান্সিয়াল লাইবিলিটির ক্ষেত্রে কি হয়, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অ্যাট ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। তো ফাইন্যান্সিয়াল লাইবিলিটিতে নর্মালি আমরা ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস নর্মালি ডেরিভেটিভ যদি হয়, ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা এটাই দেখাই, আদারওয়াইজ এটা অ্যামোর্টাইজ কস্টই দেখাই। আদার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি মেজরড অ্যাট অ্যামোর্টাইজ কস্ট ইউজিং দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড। তো কারণ আমি শুরুতে বলেছিলাম যে আমাদের যে কনজারভেটিজম কনসেপ্ট আছে এই অনুযায়ী আমরা লাইবিলিটি গুলো নর্মালি অ্যামোর্টাইজ কস্ট, অর্থাৎ যে ফেয়ার ভ্যালু বা অ্যামোর্টাইজ কস্ট যেটাই বলি ওটাতে দেখায়। অর্থাৎ এখানে যদি ইন্টারেস্টের কোনো ইমপ্লিকেশন থাকে, ইন্টারেস্টের ইমপ্লিকেশনটা নিয়ে আমরা এফেক্টিভ ইন্টারেস্ট মেথডে অ্যামোর্টাইজ কস্টটা ক্যালকুলেশন করে এখানে দেখিয়ে দিই। আর যদি না হয় তাহলে ফেয়ার ভ্যালু অর্থাৎ কস্টেই আমরা লাইবিলিটিটা দেখিয়ে দিই। এই জন্য এটা খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এখন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনিশিয়াল মেজারমেন্ট কি, তো বলছে ইনিশিয়াল মেজারমেন্টে আমরা নর্মালি ফেয়ার ভ্যালু অল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাট ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস। তার মানে আমরা ইনিশিয়াল মেজারমেন্টে যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকে সেটা ফেয়ার ভ্যালুতে নিই। আচ্ছা, এখন ফেয়ার ভ্যালুর তো অনেক জিনিসপত্র আছে, হ্যাঁ, কারণ আমরা আবার ফেয়ার ভ্যালু গেলে ওই যে আইএফআরএস এ যেতে হবে, তো আমরা ওখানে না যাই, আমরা ফেয়ার ভ্যালু জানি জানি মার্কেট ভ্যালু। তো আমরা এটা যেহেতু মার্কেট ভ্যালু হিসেবে জানি, আমরা মার্কেট ভ্যালুটাই রাখি। ফেয়ার এরপর বলছে ফেয়ার ভ্যালু প্লাস ট্রানজাকশন কস্ট। আবার অনেক সময় আমরা যখন কোনো অ্যাসেট কিনি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিনি, সেখানে অ্যাসেট কেনার সাথে আমাদেরকে আদার কিছু কষ্ট দিতে হয়। যেমন ধরেন ব্রোকার, বা আপনি যদি শেয়ার মার্কেটে কিনেন তাহলে এখানে ব্রোকারেজ কস্ট দিতে হয়, হ্যাঁ, বা এখানে ব্যাংক চার্জ দিতে হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আদার কষ্ট এখানে থাকতে পারে। তাহলে এই আদার কস্টটা আমরা কিভাবে অ্যাকাউন্টিং করছি সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ আমরা নর্মালি বলি যে এটা তো আদার কস্ট, ঠিক আছে, আমি যদি 100 টাকার একটা শেয়ার কিনে থাকি, 100 টাকা শেয়ারটাই হলো আমার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আর 10 টাকা যদি আমি এখানের জন্য এক্সপেন্স হিসেবে খরচ করে থাকি সেটা পিএনএল এ চার্জ করে দিই। আইএফআরএস 9 বলছে না, এটা আপনি এভাবে করতে পারবেন না, এটাও কিন্তু ক্যাপিটালাইজ করতে হবে। এটাও এই ট্রানজেকশন কস্ট যেটা থাকবে সেটাকেও আপনাকে ক্যাপিটালাইজ করতে হবে। আমরা পিছনের দিকে এলে অঙ্ক দেখাবো, তাহলে একদম ক্লিয়ার বুঝবেন যে কিভাবে এটা ক্যাপিটালাইজ করছে।
সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, অর্থাৎ প্রথমে আপনি তো ইনিশিয়াল মেজারমেন্ট করলেন, তাহলে ইনিশিয়াল মেজারমেন্টে আপনি ওইখানকার যে কোনো মডেল আপনি নিলেন, যে আপনি অ্যামোর্টাইজ কস্টে যাইতে পারেন, অথবা ফেয়ার ভ্যালু টু আদার কম্প্রিহেনসিভ ইনকাম, অথবা আপনি নিতে পারেন যে ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস নিলেন। আচ্ছা, এবার করার পর আপনি এটাকে চাইলে আবার রিক্লাসিফাইও করতে পারবেন, অর্থাৎ সাবসিকুয়েন্ট মেজারমেন্টে বা চেঞ্জও করতে পারবেন, অর্থাৎ আপনার বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেল। তো বিজনেস মডেল যদি চেঞ্জ হয় তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটাও আপনি চেঞ্জ করতে পারবেন। তো সাবসিকুয়েন্ট মেজারমেন্টে বলা হচ্ছে যে এটা ডিপেন্ডস অন ক্যাটাগরি অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট এটা কার উপর ডিপেন্ড করছে? ক্যাটাগরি অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট শ্যাল বি সাবসিকুয়েন্টলি মেজর্ড আইদার ফেয়ার ভ্যালু আর অ্যামোর্টাইজ কস্ট। ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আর মেজর্ড at amortized cost unless fair value option is applied. আচ্ছা, তো ফাইন্যান্সিয়াল লাইবিলিটির ক্ষেত্রে তাহলে আমরা বুঝে নিচ্ছি অলওয়েজ থাকে অ্যামোর্টাইজ কস্ট। ফেয়ার ভ্যালুর অপশন যদি থাকে তাহলে আপনি ফেয়ার ভ্যালুতে নিতে পারবেন, ফেয়ার ভ্যালুর অপশন না থাকলে নর্মালি কস্টই নেওয়া হয়। অ্যাসেটের ক্ষেত্রে আপনি ফেয়ার ভ্যালু অথবা অ্যামোর্টাইজ কস্ট যেটা যে কোনো একটাতে আপনি নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু অঙ্কে যাই। এতক্ষণ যা থিওরিটিক্যাল বললাম সেটা আসলে প্র্যাকটিক্যালি কেমনি হয় একটু দেখেন। আচ্ছা, এখানে বলছে বন্ড নিয়ে আমরা একটা অঙ্ক করি, একটা অ্যামোর্টাইজ কস্ট। খুব সিম্পল, এটা যদি একটু মনোযোগ দেন বুঝে যাবেন যে আসলে কিভাবে ক্যালকুলেশন করে। দেখতে অনেক কঠিন হলো, অঙ্ক কিন্তু খুব সহজ। On January 2019, Chaudhary Limited issued a 10 lakh of 5% bond with maturity period of 2 years face value. আচ্ছা, তাহলে 10 লাখ টাকার একটা বন্ড ইস্যু হয়েছে, 5% ইন্টারেস্ট, ম্যাচুরিটি হচ্ছে 2 বছর। The bond pay interest annually and company incurred bank and legal fee টাকা 70,000 in conjunction with issuing the bond. তাহলে এখন যে বন্ড ইস্যু করছে সে 70,000 টাকা এটার জন্য খরচ হয়েছে, লিগ্যাল ফি বা ব্যাংকের অন্যান্য চার্জ মিলে 70,000 টাকাটার জন্য খরচ হচ্ছে। তাহলে ইন্টারেস্ট আপনি 5% দিচ্ছেন। এখন বলছে আন্ডার আইএফআরএস দ্য ডেট ইস্যুয়েন্স কজ রিডিউস দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য লাইবিলিটি, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য বন্ড পেয়েবল অ্যাট দ্য ডেট অফ ইস্যুয়েন্স ইজ 9,30,000। এখন দেখেন আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সেটা উল্টো হয়ে গেছে। আমি বলছিলাম যে এটাকে ক্যাপিটালাইজ করতে হবে, এখন দেখা যাচ্ছে এটার ভ্যালু কমে গেছে। কারণ কি? আপনি যখন 10 লাখ টাকার বন্ড ইস্যু করতে গিয়ে 70,000 টাকা খরচ করবেন, বাস্তবে আসলে এটার মার্কেট ভ্যালু তো 9,30,000 হয়েছে। ভালো করে চিন্তা করে দেখেন, আপনি 10 লাখ টাকা আনতে গিয়ে 70,000 টাকা খরচ করছেন, তাহলে আসলে আপনার ফেয়ার ভ্যালু কত? মার্কেট ভ্যালু কত? এটার মার্কেট ভ্যালু 9,30,000। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা ভুল হবে না, সত্য হবে। সামনের দিকে যাই, দেখবো। আচ্ছা, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসে বলছে আমি তাহলে ফার্স্ট এন্ট্রিটা কি হবে? ফার্স্ট এন্ট্রি হচ্ছে ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট, কারণ আমি ক্যাশ পেয়েছি, তার বিনিময়ে বন্ড ইস্যু করছি কত? 9,30,000। প্র্যাকটিক্যালি আমি কি করছিলাম? 10 লাখ টাকার বন্ড ইস্যু করছি। আচ্ছা, বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফেয়ার ভ্যালু অফ বন্ড অ্যাট দ্য ডেট অফ ইস্যুয়েন্স অ্যান্ড দেয়ার ফেস ভ্যালু ইজ অ্যামোর্টাইজড টু এক্সপেন্স ওভার দ্য লাইফ অফ দ্য বন্ড ইউজিং এফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড। আচ্ছা, তার মানে আমার যে কস্টটা আসছে সেটা আমাদের শুরুতে প্রশ্নে বলা ছিল এটা 2 বছর মেয়াদ ছিল। এই 2 বছর মেয়াদের মধ্যে আমি এই 9,30,000 টাকে আমি ক্যাপিটালাইজ করে 10,000-এ নিয়ে যাব, 10 লাখে নিয়ে যাব। কিভাবে করব সেটা? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড দিয়ে বাড়াবো। দেখি কেমনে করে। সো এখানে দেখেন, the difference between fair value bond at the date of issuance and their face value is amortized to expense over the life and the bonds is in effective interest rate method. এখন এই যে 70,000 টাকা আছে এক্সপেন্স, এই 70,000 টাকার একটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে। সো যারা ব্যাংকে বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আছেন তারা খুব ভালো করে জানেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কেমনি বের করে। অর্থাৎ এটা আমার 10 লাখ টাকা 70,000 টাকায় নিতে হলে আজকের দিন থেকে ডিসকাউন্টিং করে করে যাইতে হয়, গেলে আমরা একটা রেট পাই। তো আমি এত ডিটেল ক্যালকুলেশনে না গিয়ে সিম্পলি আমি বললাম যে আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এই 70,000-এর জন্য 8.9781%। আচ্ছা, তাহলে এই যদি হয়, এখন আমি এন্ট্রিগুলো কিভাবে দিব? বলছি আমি ইন্টারেস্ট এক্সপেন্স 83,496, ক্যাশ 50,000, বন্ড পেয়েবল 33,496। তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 50,000, বন্ড পেয়েবল 33,496। এখন এই টাকা কেমনে আসছে?
আমরা শুরুতে বলেছিলাম যে 10 লাখ টাকার এই বন্ডের উপরে 5% ইন্টারেস্ট হবে। তো 5% ইন্টারেস্ট হলে এটা বন্ডের ইন্টারেস্ট কত? 50,000। তাহলে এই ক্যাশ হচ্ছে, এটা আমার যে বন্ড হোল্ডার আছে তাদেরকে তো আমার ফেস ভ্যালুর উপরে দিতে হবে। তাহলে সেই অনুযায়ী তাদেরকে 50,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমার ওই যে 70,000 টাকা ছিল, যে 70,000 তো এখন আমাকে 10 লাখ টাকা নিয়ে যাইতে হবে 2 বছর পরে। তো তখন এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলছে 8.978। তো আপনি 9,30,000 যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটাকে যদি 8.9781% দিয়ে ক্যালকুলেট করেন, আসবে দেখবেন 83,496 টাকা আসবে। এটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এর মধ্যে 50,000 টাকা আমি ক্যাশ দিয়েছি, বাকি বন্ড পেয়েবল কত? 33,496। তাহলে এই 33,496 আপনার ওই 9,70,000-এর সাথে যোগ হবে। এর পরবর্তী পিরিয়ডে গিয়ে আপনি 9,70,000 প্লাস 9,70,000 প্লাস 33,496 কত আসলো? সরি, 9,30,000 ছিল। 9,30,000 প্লাস 33,496, এটার সাথে যদি যোগ দেন তাহলে আসবে কত? 9,63,496। তার মানে আমরা প্রথমে যে এন্ট্রিটা করেছিলাম যে আমার ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট 9,30,000 দিয়ে, সেই 9,30,000-এর লাইবিলিটির ভ্যালু এখন গিয়ে পৌঁছাইছে 9,63,496। এবার সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি এই 9,63,496-এর উপর আবার যদি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেন 8.9781% দেন, তখন 8.9781 এই পার্সেন্টেজ যদি দেন, তাহলে ওখানে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স আসবে 86,503। তাহলে ওখান থেকে যদি আপনি 50,000 টাকা তো রেগুলার দিতেই হবে, তাহলে আরো 36,503 টাকা আসে। এটা যদি যোগ করেন তাহলে দেখবেন এটা আবার 10 লাখ টাকায় ফেরত গেছে। তার মানে আপনার যে 70,000, এই 70,000 কিন্তু অটোমেটিক্যালি কি হয়েছে? এক্সপেন্স হিসেবে ওভার দ্য ইয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে চার্জ হয়ে আপনার ব্যালেন্সটা 10 লাখ টাকায় পৌঁছেছে। এখন আপনি এটা রিডিম করবেন 10 লাখ টাকা দিয়ে। তো এটা এটা গেল, এটা হচ্ছে অ্যামোর্টাইজ কস্টের একটা এক্সাম্পল গেল। এবার ইকুইটি ইনস্ট্রুমেন্ট কি বলবো? ইকুইটি ইনভেস্টমেন্ট ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট এট ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তার মানে ইকুইটি ইনভেস্টমেন্ট যদি থাকে, ইকুইটি ইনভেস্টমেন্টের এই ক্লাসিফিকেশনটা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই দিয়ে হবে। ইন দ্যাট কেস ইকুইটি ইনভেস্টমেন্ট নট হেল্ড ফর ট্রেডিং, IFRS 9 allows company to make a one-time irrevocable election or at initial recognition to classify the instrument at fair value through other comprehensive income. Cumulative gain and losses are not recycled through income statement upon disposal. তাহলে এখানে ওই যে আমি আরেকটা দেখাইছিলাম ইকুইটি ইনস্ট্রুমেন্ট, ইকুইটি ইনস্ট্রুমেন্টে আপনি ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম দিয়ে যদি নিয়ে যান, তাহলে এখানে যে কিউমুলেটিভ গেইন বা লস হবে সেটা প্রফিট ইনকাম স্টেটমেন্ট দিয়ে দেখাইতে পারবেন না। অর্থাৎ যদি ওই ইকুইটি ইনস্ট্রুমেন্টটা বিক্রি করেন, বিক্রি করার পরে ওখানে যে গেইন বা লস হবে, সেই গেইন বা লসটা আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করতে পারবেন না। সেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে এনে সেখান থেকে রিটেন আর্নিংসে ট্রান্সফার করবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। ইকুইটি ইনভেস্টমেন্ট ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট এট ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। তো কোম্পানি এই মডেলটা ফলো করে। খান লিমিটেড পারচেজ এ মার্কেটেবল ইকুইটি সিকিউরিটি ফর টাকা 20,000 in October 2019. আচ্ছা, at the time of purchase the company made an fair value OCI election for the investment. এই ফরম্যাটে অর্থাৎ এই ক্লাসিফিকেশনে সেটা করছে। তাহলে এখন আমি কি কি করব? প্রথমে যখন আমি এন্ট্রি দিব মার্কেটেবল সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু ওসিআই, এই মডেলে নিচ্ছি 20,000 আর ক্যাশ 20,000। আমি 20,000 টাকা দিয়ে এটা কিনে নিয়েছি মার্কেটেবল সিকিউরিটিজ। আচ্ছা, এবার 31শে ডিসেম্বর 2019 সালে এসে এটার ভ্যালু বেড়ে 22,000 টাকা হলো। তাহলে এখন আমার ভ্যালু 2,000 টাকা বাড়াতে হবে। তাহলে মার্কেটেবল সিকিউরিটিজ ডেবিট, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম ক্রেডিট। অর্থাৎ এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দিতে পারবেন না, কারণ আমি মডেল নিয়েছি, আমি যে ক্লাসিফিকেশন নিয়েছি সেটা হলো আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তাহলে এখন আমার মার্কেটেবল সিকিউরিটিজ এর ভ্যালু বাড়লো 2,000 টাকা দিয়ে। এবার থার্ডে গিয়ে ইকুইটি ইনভেস্টমেন্ট ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ওই আগেরটাই। অন January 31st 2020 দ্য সিকিউরিটি ওয়ার সোল্ড 23,000। তাহলে আমার 22,000 টাকা সিকিউরিটি এখন 23,000 টাকা দিয়ে বিক্রি করছি। আচ্ছা, তাহলে 23,000 টাকা দিয়ে যদি বিক্রি করি,
তাহলে এখানে কি আসছে, ক্যাশ ডেবিট 23,000 টাকা আমি পাবো। মার্কেটেবল সিকিউরিটিজ, তাহলে ফেয়ার ভ্যালু ওসিআই, এটা আমি আগে ডেজিগনেশন করেছিলাম যে এটা আমি আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে এটার গেইন লস দেখাবো। তাহলে সেটা হচ্ছে, এটা তো 22,000 ছিল, তাহলে 22,000 দিল, আরো 1,000 টাকা আছে। তো আদার কম্প্রিহেনসিভ ইনকামেই 1,000 টাকা দিতে হবে, সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দিতে পারবেন না। এখানেই হচ্ছে একটু ডিফারেন্স, কারণ আমরা জানি কোনো অ্যাসেট যদি আমি বিক্রি করে ফেলি, এটা প্রফিট অ্যান্ড লস অন সেল অফ অ্যাসেট যেটা থাকে সেটা আমরা নর্মালি পিএনএল এ চার্জ করি। কিন্তু আইএফআরএস 9 বলছে যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ওসিআই দিয়ে করেন, ইকুইটি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা আপনি ডেজিগনেটেড যদি করেন ওসিআই, তাহলে সেটা ইয়ে দিয়ে যেতে পারবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে যেতে পারবে না, অর্থাৎ আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে যাবে, অর্থাৎ এটা রিসাইকেল করা যাবে না। অল গেইন অন fair value OCI equity securities are recorded in other comprehensive income and never recycled through income statement upon disposal। তার মানে এটা ডিসপোজালের সময় রিসাইকেল করতে পারবেন না, আদার কম্প্রিহেনসিভ ইনকাম থেকে পিএনএল এ চার্জ করতে পারবেন না। লিস্টেড কোম্পানিতে যারা আছেন তারা খুব মনোযোগ দিয়ে শুনেন, এখানে যদি কোনো প্রফিট হয়, অনেক সময় আমাদের অনেক লাভ হয়, সে লাভটা চাইলে আমি আইএফআরএস 9 অনুযায়ী প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করতে পারবো না, কারণ এটা যদি চার্জ করি আমার প্রফিট বেড়ে যাবে। আইএফআরএস 9 বলছে যেহেতু আপনি আগে ডেজিগনেটেড করছেন ওসিআই, সেটা আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে না দিয়ে আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে আপনি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে যাবেন, ওই রিজার্ভটা রিটেন আর্নিংসে ট্রান্সফার করে দিবেন, যেহেতু এটা ডিসপোজাল হয়ে গেছে। Companies may at their discretion transfer this realized gain from accumulated comprehensive income to retained earnings, যেটা বলেছি কিছুক্ষণ আগে। No income statement effect, but dividend receipt are recorded as dividend income in the income statement। কিন্তু যদি ডিভিডেন্ড, এটা তো হচ্ছে আপনার মার্কেট ভ্যালু বাড়ছে কমছে, সেটা আপনি আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে নিচ্ছেন। কিন্তু যদি ডিভিডেন্ড ইনকাম হয়, সেই ডিভিডেন্ড ইনকামটা কিন্তু আপনি পিএনএল দিয়ে নিতে পারবেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়ে নিতে পারবেন, সেটা আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে লাগবে না। যদিও আপনি এটা মার্কেটেবল সিকিউরিটি এই মডেল নেন, অর্থাৎ আদার কম্প্রিহেনসিভ ইনকাম মডেল নিলেও যদি ডিভিডেন্ড পান, সেই ডিভিডেন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়ে যেতে পারবেন। আচ্ছা, এবার আরেকটা অন্যরকম একটু এক্সাম্পল দেখি, ডেপ্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো ডেপ্ট ইনভেস্টমেন্টে কি হচ্ছে দেখেন, এইটাও আমরা বলছি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এখানে আসলে গন্ডগোলটা বেশি হয় ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই নিয়ে, অ্যামোর্টাইজ কস্ট নিয়ে কোনো ঝামেলা হয় না, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস নিয়েও কোনো ঝামেলা হয় না। গেইন লস যা আছে সব প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আপনি চার্জ করতে পারবেন, কিন্তু যখন আপনি মডেল সিলেক্ট করবেন ওসিআই, তখন ঝামেলাগুলো আছে। এখানে দেখেন, সিমিলার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট টু ইকুইটি সিকিউরিটিজ উইথ ওয়ান এক্সেপশন, এইখানে কিন্তু একটা এক্সেপশন আছে। এতক্ষণ আমরা বলছিলাম ইকুইটি ইনস্ট্রুমেন্ট হলে পিএনএল দিয়ে রিসাইকেল করতে পারবেন না, অর্থাৎ ওসিআই নিয়ে আপনি পিএনএল কে রিসাইকেল করতে পারবেন না। এইখানে কিন্তু একটা এক্সেপশন আছে, যদি এটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হয় তাহলে বলছে এটা রিসাইকেল করতে পারবেন। এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। তো আপন ডিসপোজাল রিয়েলাইজড হোল্ডিং গেইনস আর রিসাইকেল থ্রু দ্য ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এখানে দেখেন নুরা পিএলসি পারচেজ 5% বন্ড ফর টাকা 10 লাখ অন জানুয়ারি 2019। তাহলে the bond matured December 31st 2020, interest payable annually। তাহলে 1st of জানুয়ারিতে আপনি কি করলেন, ডেপ্ট সিকিউরিটি ডেবিট 10 লাখ টাকা, ক্যাশ ক্রেডিট 10 লাখ টাকা কিনে নিলেন। আচ্ছা, ফেয়ার ভ্যালু অন 31st December 2019 of securities is টাকা 12 লাখ ডিউ টু ফল ইন দ্য ইন্টারেস্ট রেট। এখন দেখেন, আমরা জানি যে বন্ডের যে ইন্টারেস্ট রেট, সে বন্ডের ইন্টারেস্ট রেট মার্কেটের উপর ডিপেন্ড করে। তো যেহেতু মার্কেটের উপর ডিপেন্ড, তাহলে এখন মার্কেট রেট যদি কমে যায়, তাহলে আপনার বন্ডের ডিমান্ড বাড়বে। তাহলে এই বন্ডের যদি ডিমান্ড বাড়ে, তাহলে দেখেন মার্কেট রেট কমার কারণে বন্ডের ডিমান্ড বেড়ে গেছে, অর্থাৎ আপনার 10 লাখ টাকার বন্ড এখন 12 লাখ টাকা হয়ে গেছে, তার মানে ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হয়েছে। তাহলে আপনি মডেল নিয়েছেন ওসিআই দিয়ে, তাহলে ওসিআই যদি আমি নিই, তাহলে এখানে আমি এখন দেখাচ্ছি দ্য ফেয়ার ভ্যালু অন 31st December 12 লাখ টাকা চলে গেছে ডিউ টু ফল ইন দ্য ইন্টারেস্ট। তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রি কি, আমরা তো এখানে একটা ইন্টারেস্ট দিব বলেছিলাম 5% করে, তাহলে আগে আমরা ওটা দিয়ে দিই, ক্যাশ রিসিভ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, এটা আমরা নিলাম। এরপর আমরা বলছি ডেপ্ট সিকিউরিটি ডেবিট আদার কম্প্রিহেনসিভ ইনকাম ক্রেডিট। কেন? কারণ আমার ওই যে অ্যাসেট ছিল, অ্যাসেটের দাম বাড়ছে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার জন্য আমি সেকেন্ড এন্ট্রিটা দিছি, ডেপ্ট সিকিউরিটি দিবে আদার কম্প্রিহেনসিভ ইনকাম ক্রেডিট দিছি। Rather than hold to the maturity, the company sold the bonds টাকা 12,000 on 1st of January 2020 আমি বিক্রি করে দিলাম। এখন আপনি আরো রাখতে পারতেন,
ডিসেম্বর পর্যন্ত, যেহেতু এটা 2 বছর মেয়াদ ছিল। কিন্তু এখন কোম্পানি বলছে না, আমি এটা বিক্রি করে দিব, যেহেতু দাম বাড়ছে আমি এখন বিক্রি করবো। তাহলে বিক্রি করলে কি হবে? ক্যাশ ডেবিট, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম ক্রেডিট, ডেট সিকিউরিটি ক্রেডিট, রিয়েলাইজড গেইন অন ডেট সিকিউরিটি ক্রেডিট। এখন তো একটু গন্ডগোল লেগে গেল। দেখেন, ক্যাশ ডেবিট আপনি যদি বিক্রি করবেন তাহলে 10 লাখ টাকারটা 12 লাখ, যেহেতু এখন মার্কেট ভ্যালু আছে, তাহলে 12 লাখ টাকাই পাবেন। আচ্ছা, এখন আগে একটা আপনি আদার কম্প্রিহেন্সিভ ইনকাম এন্ট্রি দিয়েছেন না, যখন এটার ভ্যালু অ্যাপ্রিসিয়েশন করেছিল 31 ডিসেম্বর 2019-এ। এইটাকে এখন কারেকশন করতে হবে। এটা কারেকশন করে আমি আদার কম্প্রিহেন্সিভ ইনকামকে ডেবিট করে দিলাম, ইনকাম কমাই দিলাম। এখন ডেট সিকিউরিটির ভ্যালু তো আমি বাড়াইছিলাম 12 লাখ, 12 লাখ দিয়ে আমি আউট করলাম। এই রিয়েলাইজড গেইন অন ডেট সিকিউরিটি, এখন এখানে আমি তো 2 লাখ টাকা বেশি পাইছি, আমার ভ্যালু 2 লাখ টাকার অ্যাপ্রিসিয়েশন হয়েছে। সেটাকে আমি তখন কি করলাম? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিয়ে যাব। সেটা আমি আর এখন কম্প্রিহেন্সিভ ইনকামে রাখবো না। ডিফারেন্স হচ্ছে, আগে যেটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট ছিল সেখানে যে গেইন ছিল, গেইনটা আমি আদার কম্প্রিহেন্সিভ ইনকাম দিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু এটা যদি ডেট কিনে থাকেন, বন্ড কিনে থাকেন, এই ক্ষেত্রে যদি ওসিআই মডেলও ফলো করেন, সেক্ষেত্রে আপনি প্রফিট অ্যান্ড লস দিয়ে রিসাইকেল করতে পারবেন, অর্থাৎ এটা রিয়েলাইজড গেইনটা আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করবেন। এটাই হচ্ছে এক্সেপশন। ইফেক্ট অফ রিক্লাসিফিকেশন যদি আমরা দেখি, এটা খুব সহজ। সেটা হচ্ছে আমি রিক্লাসিফাই করতে পারি, অর্থাৎ ফার্দার মেজারমেন্ট করতে পারি। অ্যামোর্টাইজ কস্ট থেকে ফেয়ার ভ্যালু টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসলে ইম্প্যাক্ট কি? ফেয়ার ভ্যালু মেজার্ড এট রিক্লাসিফিকেশন ডেট। তাহলে অ্যামোর্টাইজ কস্টকে যে রেকর্ড ডেট, রিক্লাসিফিকেশন ডেটে ফেয়ার ভ্যালুতে আনবেন। তাহলে ফেয়ার ভ্যালু, তাহলে যেহেতু এটা বলছে থ্রু প্রফিট অ্যান্ড লস, তাহলে এটার যে গেইন বা লস হবে, সেই গেইন অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবেন। ফেয়ার ভ্যালু টু প্রফিট অ্যান্ড লস থেকে অ্যামোর্টাইজ কস্টে যদি আনেন, তাহলে ওই ফেয়ার ভ্যালু তো আছেই, ওই ফেয়ার ভ্যালুটাই এখন ক্যারিং অ্যামাউন্ট হবে। শুধুমাত্র ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে, যে আমি এটা ফেয়ার ভ্যালু টু প্রফিট অ্যান্ড লস না করে অ্যামোর্টাইজ কস্টে করব। সেক্ষেত্রে পিএনএল ওসিআই কোনো জায়গায় কোনো ইম্প্যাক্ট নাই। অ্যামোর্টাইজ কস্টকে যখন ফেয়ার ভ্যালু ওসিআই তে আনবেন, তাহলে সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু নিচ্ছেন এট ক্লাসিফিকেশন ডেটে ফেয়ার ভ্যালু যখন নেবেন, অ্যামোর্টাইজ কস্ট এবং ফেয়ার ভ্যালুর যে ডিফারেন্স, এখানে গেইন বা লস, এই গেইন বা লসটা আপনি কোথায় দেখাবেন? ওসিআই তে, যেহেতু আপনি মডেলে নিচ্ছেন ওসিআই। ফেয়ার ভ্যালু ওসিআই থেকে অ্যামোর্টাইজ কস্টে যদি নেন, তাহলে কি হবে? ফেয়ার ভ্যালু এট রিক্লাসিফাইড ডেট, তার মানে এটা হবে তখন গ্রস ক্যারিং অ্যামাউন্ট। তো প্রিভিয়াসলি যদি কোনো ওসিআই আপনি কোনো, যেহেতু এটা আগে ওসিআই ছিল, ওসিআই যদি আপনি কোনো গেইন বা লস নিয়ে থাকেন, সেটা ফেয়ার ভ্যালুর সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন, অর্থাৎ এটা রিটার্ন লাইন্সে ট্রান্সফার করে দিবেন আর কি, এটা এখানে রাখতে পারবেন না আর, যেহেতু আপনি অ্যামোর্টাইজ কস্টে চলে গেছেন। ফেয়ার ভ্যালু টু প্রফিট অ্যান্ড লস থেকে যদি ওসিআই এ যান, এটার কোনো ইম্প্যাক্ট নেই, কারণ এটাও ফেয়ার ভ্যালু, এটাও ফেয়ার ভ্যালু। আলটিমেটলি শুধুমাত্র আমার ক্লাসিফিকেশনটা চেঞ্জ হয়েছে, অন্য কোনো চেঞ্জ নেই, এই জন্য এখানে কোনো ইম্প্যাক্ট নেই। ফেয়ার ভ্যালু ওসিআই থেকে যদি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাই, তাহলে দুইটাই ফেয়ার ভ্যালু, সুতরাং ব্যালেন্স শিটে কোনো ইম্প্যাক্ট নাই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে গেইন অ্যান্ড লস প্রিভিয়াসলি রিকগনাইজড ইন ওসিআই রিক্লাসিফাইড ফ্রম ইকুইটি টু প্রফিট অ্যান্ড লস। ইকুইটি থেকে প্রফিট অ্যান্ড লসে এটা ট্রান্সফার হয়ে যাবে। সো এই চারটা মনে রাখলে মোটামুটি রিক্লাসিফিকেশন কিভাবে হবে এটা ইজিলি বোঝা যাবে, এবং ইম্প্যাক্ট কোথায় কোথায় হবে সেটাও বোঝা যাবে। এখন আমরা একটু যাই ইম্পেয়ারমেন্ট। সো ইম্পেয়ারমেন্ট কি? এখন আমাদের অনেক সময় এটার খুব সহজ উদাহরণ হলো, আমরা যারা ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারা লোন লসের জন্য প্রভিশন করেন, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনেক গাইডলাইন আছে। আবার যারা নন ব্যাংকিং ছাড়াও ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি করেন, তাহলে দেখবেন সেখানে রিসিভেবলের জন্য আমরা প্রভিশন করি, বা অ্যাসেটের জন্য অনেক ক্ষেত্রে আমরা রাখি, রিসিভেবলের জন্য রাখি। তো ওইগুলোর জন্যই আমরা নিব এক্সপেক্টেড ক্রেডিট লস মেথড আমরা নিই। তো এইটা নর্মালি ইম্পেয়ারমেন্টটা কেন আসছে? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, আমরা জানি সবাই যে 2008 থেকে 2010-এ হিউজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ব্যাংকিং সেক্টরে হয়েছিল। ব্যাংক ইনকার্স হিউজ লস, কারণ এখানে বিভিন্ন দেশে বিভিন্ন আইন, যেমন বাংলাদেশেও আছে, যে বাংলাদেশ ব্যাংক বলে দেয় কোনটা স্ট্যান্ডার্ড লোন, কোনটা সাবস্ট্যান্ডার্ড লোন, কোনটা ব্যাড লোন, কোনটা ডাউটফুল লোন, এটার উপরে প্রভিশন কত, সেটার জন্য স্পেসিফিক সার্কুলার আছে। সেই সার্কুলারের বেসিসে প্রভিশন গুলো নেওয়া হয়, কিন্তু বাস্তবে এগুলোর অবস্থা আরো খারাপ। তো যার কারণে ওই হিউজ আমরা লস অনেক বেশি থাকা সত্ত্বেও দেখা যায় আমরা প্রভিশন নিচে অনেক কম। তখন কোম্পানিগুলো লস বেশি বেশি মাত্রায় যে প্রফিট বা লস দেখাচ্ছে, সেটা আসলে অ্যাকচুয়াল প্রফিট বা লস হয় না। এই কারণে এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডটা চলে আসছে। তো এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডের মধ্যে কি কি আছে? এখানে দুইটা মডেল আছে, একটা হচ্ছে জেনারেল মডেল, একটা হচ্ছে সিম্পলিফাইড মডেল। এই দুইটা অ্যাপ্রোচ এখানে আছে।
জেনারেল মডেলে কি আছে? এখানে তিনটা স্টেজে এগুলো ক্যালকুলেশন করা হয়। জেনারেল মডেল রিকগনাইজ লস অ্যালাউন্স ডিপেন্ডিং অন দ্য স্টেজ ইন হুইচ ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইজ। দেয়ার আর 3 স্টেজ। তার মানে জেনারেল মডেলে এখানে বলছে যে তিনটা স্টেজ আছে, এই তিনটা স্টেজের মধ্যে আপনাকে বুঝতে হবে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে সেটা কোন জায়গায় আছে। ফার্স্টে হচ্ছে পারফর্মিং অ্যাসেট। পারফর্মিং অ্যাসেট এটা হচ্ছে স্টেজ 1। এখানে কি আছে? লস অ্যালাউন্স ইজ রিকগনাইজড ইন দ্য অ্যামাউন্ট অফ 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আগামী 12 মাসের মধ্যে এখানে কিছু লস হতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্টেজ 1-এ, অর্থাৎ এটা প্রবাবিলিটি হইতে পারে নাও হইতে পারে এরকম অবস্থায়। স্টেজ 2 বলছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট উইথ সিগনিফিক্যান্টলি ইনক্রিজড ক্রেডিট রিস্ক। তার মানে স্টেজ 2 যখন বলছে যে না, আমার এখানে এমন কোনো ঘটনা ঘটেছে যেটার কারণে আমি দেখছি যে আমার ওই ফাইন্যান্সিয়াল অ্যাসেটে সিগনিফিক্যান্টলি ক্রেডিট লস হবে, অর্থাৎ এখানে আমি টাকাটা পাওয়ার সম্ভাবনা আমার কমে যাচ্ছে, তখন আমি স্টেজ 2-তে চলে যাচ্ছি। অর্থাৎ এখানে বলা হয় লাইফ টাইম এক্সপেক্টেড ক্রেডিট লস। বলো। থার্ড স্টেজে যখন যাচ্ছে না না না, তখন একটা বলছে ওয়ার্কশপ। ক্রেডিট ইম্পেয়ার্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তার মানে এখানে মানে হাইলি প্রবাবল, অনেকটাই প্রবাবিলিটি চলে আসছে যে আপনি এখানে লস করবেন, তখন এটা স্টেজ 3। স্টেজ 3-তে যখন যাই তখন এটা অ্যামোর্টাইজ কস্টেই নিতে হবে। হয়নি। একটু ডিফারেন্স আছে, আমরা নিচের দিকে যাই বুঝবো। আমার মনে হয় মিস্টার সুমন দাস আপনি যদি একটু মিউট করেন। না আজকাল একটু পেটমেট করতেছে না, আজকের মধ্যে পুরো খেতে সো সিম্পলিফাইড মডেলের মধ্যে কি আছে? নো নিড টু ডিটারমাইন দ্য স্টেজ অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট বিকজ লস অ্যালাউন্স ইজ রিকগনাইজড অলওয়েজ অ্যাট লাইফ টাইম অর এক্সপেক্টেড ক্রেডিট লস। তার মানে সিম্পলিফাইড মেথড যদি হয়, এই সিম্পলিফাইড মডেলে আসলে কিছু লাগবে না, কারণ এক্সপেক্টেড ক্রেডিট লসে যাই। তাহলে এখন আমরা দেখি যে সিম্পলিফাইড মডেলে কি হচ্ছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট স্টেজ 1 বলছে পারফর্মিং, তাহলে কি হবে? লস অ্যালাউন্স কি হবে? বা 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লস, 12 মাসের মধ্যে আমার কি পরিমাণ লস হইতে পারে সেটা আমি নিয়ে নিব। ইন্টারেস্ট রেভিনিউ, যখন আমি এটার উপর কোনো ইন্টারেস্ট রেভিনিউ হবে তখন সেটা গ্রস ক্যারিং অ্যামাউন্ট, অর্থাৎ আমার যে ফেস ভ্যালু ছিল তার উপরই নিব। আচ্ছা, স্টেজ 2-তে কি হয়? ক্রেডিট রিস্ক সিগনিফিক্যান্টলি ইনক্রিজড, ক্রেডিট লস বেড়ে যাচ্ছে, বাড়বে, অনেক বাড়ছে। লাইফ টাইম এক্সপেক্টেড ক্রেডিট লস, এখন মনে হচ্ছে এখান থেকে মানে আমার যে লোনের টেনিউর আছে বা আমার যে অ্যাসেটের টেনিউর আছে, পুরো টেনিউরে আমি মনে হয় এই ক্রেডিট রিস্কের মধ্যেই থাকবো, অর্থাৎ আমি টাকাটা পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে তখনও, বাট এটা খুব বেশি হাইলি নাই। তাহলে সেক্ষেত্রেও আমরা তখন অন গ্রস ক্যারিং অ্যামাউন্টের উপরে আমরা লোন লসের প্রভিশন নিই। স্টেজ 3-তে গেলে ক্রেডিট ইম্পেয়ার্ড, এখানে আর পাওয়ার সম্ভাবনা নাই তখন, বা হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ রিস্কটা অনেক হাই হয়ে গেছে, তখন সেখানে লাইফ টাইম এক্সপেক্টেড ক্রেডিট লসে আমরা হাই পজিশনে চলে গেছি। সেখানে অ্যামোর্টাইজ কস্ট, অ্যামোর্টাইজ কস্ট কি? আপনি সেখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবেন, অর্থাৎ ইন্টারেস্ট রেভিনিউ আনবেন কতটুকু পর্যন্ত? আপনার ক্যারিং অ্যামাউন্টের থেকে যে প্রভিশন নিয়েছেন প্রভিশনটা বাদ দিয়ে বাকি যে অংশ থাকবে সে অংশের উপরে আপনি ইন্টারেস্ট রেভিনিউ নেবেন। ডিফারেন্সটা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ, দেখেন প্রথমটাতে আপনি যে লোন দিচ্ছেন সে লোনের উপরে গ্রস ক্যারিং অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট আপনি জেনারেলি নিছেন যদি এটা স্টেজ 1-এ থাকে। 2-তে হলে আপনি কি করছেন? সেক্ষেত্রেও ইন্টারেস্ট ইনকাম নিচ্ছেন গ্রস ক্যারিং অ্যামাউন্টের উপর, কিন্তু যখন স্টেজ 3-তে যাবে তখন সেক্ষেত্রে আপনার ক্যারিং অ্যামাউন্ট থেকে প্রভিশনাল অ্যামাউন্ট বাদ দিয়ে বাকি যে অংশ থাকবে তার উপরে আপনি ইনকাম ইন্টারেস্ট ইনকামটা নেবেন। এটাই হচ্ছে ডিফারেন্স স্টেজ 3। আচ্ছা, স্টেজ 3 হলে এটা খুব হাই লেভেলে চলে গেছে। একটা অঙ্ক দেখেন, Chaudhary Limited has trade receivable 1000 that is due 3 months time. The entity expect that the most likely scenario is that the full amount will be paid on time. It is also estimated that there is a 1% probability that the debtor will pay nothing. 99% probability that the full amount will be paid within due. এগুলো আমরা নরমালি রিসিভেবলের ক্ষেত্রে করি, অর্থাৎ এটা প্রবাবিলিটি মেথড দিয়ে করে সিঙ্গেল লসে। তো এখানে বলা হচ্ছে 1% প্রবাবিলিটি আছে যে ওরা পরিশোধ করবে না, আর 99% প্রবাবিলিটি হচ্ছে ওরা পেমেন্ট করবে। তো যদি এমন হয় তখন এক্সপেক্টেড লসে আমাদের কি হয়? 10,000 ইন্টু 1% প্লাস 0 ইন্টু 99%। তার মানে এখানে আসলে আমার প্রভিশন হবে, এক্সপেক্টেড লস হওয়ার পসিবিলিটি কত? 10%, কারণ আমার যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটি গুলো আছে 1% প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি দিয়ে আমি আসলে ডিসকাউন্টিং করে আমার এটা নিব। আচ্ছা, আরেকটা আছে দেখেন, খান লিমিটেড অপারেটস অনলি ইন ওয়ান জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড হ্যাজ পোর্টফোলিও ট্রেড রিসিভেবল অফ টাকা 30 million on 31st December 2019.
The customer base consists a large number of small clients. The trade receivable have common risk characteristics. The trade receivable do not have significant financing component. The company uses provision metrics to calculate impairment. ইম্পেয়ারমেন্ট গুলো কি? এই জিনিসটা আমরা নর্মালি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে দেখি যে আমরা যখন রিসিভেবল রাখি, রিসিভেবলের একটা এইজিং করি। এইজিং এ কারেন্ট যেগুলো থাকে, তারপরে 1 থেকে 30 দিনের মধ্যে কতদিন আছে, অর্থাৎ কারেন্ট ধরেন আমি আমার একটা ক্রেডিট পিরিয়ড আছে, সে এটা 1 মাস হইতে পারে, বা আজকেই আমি করছি সেটা কেমন, বা এটা ক্যাশ বেসিসে হইতে পারে। তারপর 1 থেকে 30 দিন হয়ে গেছে, এরকম কতটা আছে। 31 থেকে 60 দিন হয়েছে, এরকম কি পরিমাণ রিসিভেবল। 61 থেকে 90 দিন, মোর দেন 90, এইরকম কত। তো এটা কোম্পানি টু কোম্পানি ভেরি হইতে পারে, অথবা কারেন্টটা 1 থেকে 30ও হইতে পারে। এটা কোম্পানির অপারেশনের উপর ডিপেন্ড করবে বা তাদের ক্রেডিট পলিসির উপর ডিপেন্ড করবে। তো কোম্পানির পাস্ট রেকর্ড অনুযায়ী এখানে ডিফল্ট রেট হচ্ছে কারেন্টে 0.3%, 1 থেকে 30 দিনের মধ্যে 1.6, এরপর 3.6, এরপর 6.6, এরপর 10.6। এই জিনিসটা করতে আসছে, এটা হচ্ছে বিজনেস মডেল, অর্থাৎ এই কোম্পানির পাস্ট যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী এই ডিফল্ট রেটটা কোম্পানি এস্টিমেট করেছে বা ডিটারমাইন করেছে উইথ রিলায়েবল ডাটা। তার কাছে ডাটা আছে, ডাটার বেসিসে করছে। যদি এমন হয় তাহলে আমার লাইফ টাইম এক্সপেক্টেড কেমন হবে? ধরেন আমি গ্রস ক্যারিং অ্যামাউন্ট দিয়ে আমি 3 কোটি টাকার একটা রিসিভেবল আমার আছে, এটাকে আমি এগ্রিগেশন করলাম। লাইফ টাইম এক্সপেক্টেড ক্রেডিট লস, ওই যে আমরা যে পার্সেন্টেজ গুলো আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী নিয়েছি সেগুলো দিলাম। তাহলে এখানে আমার কত টাকা প্রভিশন আসবে? 5,80,000 টাকা আমার প্রভিশন আসবে। হ্যাঁ, এইটা এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডে সিম্পলিফাইড। তো জেনারেল মডেলে অল অ্যাসেট এগুলো 12 মাসের জন্য, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 2 এন্ড 3 অ্যাসেট এটা লাইফ টাইম ইএলসি হয়। হ্যাঁ, তো 3 স্টেজ মডেল তো আমরা এটা দেখলাম। এখন একটু যাই 12 মান্থ এক্সপেক্টেড ক্রেডিট লসের মধ্যে, লস অ্যাসোসিয়েটেড উইথ পসিবল ডিফল্ট ইন 12 মান্থ। লাইফ টাইমের মধ্যে এইটা পসিবিলিটি আছে ডিফল্ট, অ্যাসেট গুলো ডিফল্ট হওয়ার সম্ভাবনা, অর্থাৎ লোনটা আমি না পাওয়ার সম্ভাবনা আছে। আর থার্ড স্টেজ তো এটা নাই। তো এখানে এটা হচ্ছে একটু জাজমেন্টাল, কারণ এখানে যে ক্রেডিট রিস্ক আছে এটা কাইন্ড অফ জাজমেন্টাল, হ্যাজ বিন সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন ইনস্ট্রুমেন্টাল ক্রেডিট রিস্ক। মানে আমি এখানে যে ক্রেডিট রিস্ক সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করছে সেটা জাজমেন্ট অ্যাপ্লাই করে আপনাকে বের করতে হবে। যদি হয় এটা ইয়েস, হ্যাজ দ্য এন্টিটি চুজ এন্ড অ্যাপ্লাই টু লো ক্রেডিট রিস্ক অপারেশনাল সিম্পলিফিকেশন। তার মানে এখানে 3 স্টেজে গেলে আপনি তো বুঝতেই পারছেন এটা পাবেন না, তাহলে প্রভিশন নিতে হবে। স্টেজ 1টাও বুঝতে পারতেছেন এটা প্রবাবিলিটি কম, কিন্তু মাঝখানে যে অংশটা আছে এক্সপেক্টেড সেকেন্ড স্টেজ, সেক্ষেত্রে একটা জাজমেন্ট অ্যাপ্লাই করার সুযোগ আছে। সে সুযোগটা কি? আমি এটা কি লো ক্রেডিট রিস্ক বলবো নাকি হাই ক্রেডিট রিস্ক বলবো? যদি লো ক্রেডিট রিস্ক বলি সেক্ষেত্রে আমি কম প্রভিশন নিতে পারি, কিন্তু যদি আমি এটা হাই বলি তাহলে কিন্তু ওইখানেও আমার 50-60% নিয়ে নিতে পারি বেসড অন এক্সপিরিয়েন্স। তো এখানে একটা জাজমেন্টাল ইস্যু আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। ইনসিগনিফিকেন্ট স্টেজ 1 কেমন হয়? জেনারেল মডেলে এস্টিমেটেড প্রবাবিলিটি ডিফল্ট ইন ফার্স্ট 12 মান্থ, প্রথম 12 মাসের মধ্যে ডিফল্ট হওয়ার সম্ভাবনা। ইন্টারেস্ট রেভিনিউ বেসড অন লোন গ্রস অ্যামাউন্ট, 10 লাখ 10 লাখ টাকার লোন আছে, সো 10% হচ্ছে আমার ইন্টারেস্ট, তাহলে আমার ইন্টারেস্ট রেভিনিউ 1 লাখ টাকা হবে। 2% চান্স হচ্ছে ডিফল্টিং, তার মানে 1 লাখ টাকার উপরে 2% আমি 20,000 টাকা আমি নিয়ে নিলাম, 20,000 টাকা লোন লস নিয়ে নিলাম, কিন্তু আমার ইন্টারেস্ট রেভিনিউ রাখলাম। স্টেজ 2তে কি আছে? সিগনিফিক্যান্ট ডিটোরিয়েশন, ইকোনমিক কন্ডিশন খারাপ, ফ্যাক্ট ইন্ডাস্ট্রি ইনফরমেশন খারাপ, জিওগ্রাফিক্যাল রিস্ক আছে, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর রিভিউ করে আমরা দেখছি এখানে সিগনিফিক্যান্ট ডিটোরিয়েশন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এখানে 20% চান্স অফ ডিফল্টিং, অর্থাৎ আমার চান্স হচ্ছে 20% যে টাকা আমি পাবো না। তাহলে সেক্ষেত্রেও আপনি ইন্টারেস্ট রেভিনিউ রাখবেন গ্রস অ্যামাউন্টের উপর, অর্থাৎ 10 লাখ টাকার উপর 10%, 1 লাখ টাকা। আবার এখানে প্রভিশন হবে, লোন লস প্রভিশন হবে এখানে 10 লাখ টাকার উপরে 20%, অর্থাৎ 2 লাখ টাকা। থার্ড স্টেজে গিয়ে কি হচ্ছে? কিপ মনিটরিং, অর্থাৎ সেকেন্ড স্টেজ তো আমরা পার করে আসছি, থার্ড স্টেজও আমি মনিটরিং করতেছি বেসড অন কারেন্ট ইনফরমেশন, পাস্ট ইনফরমেশন দেখছি। এস্টিমেট দ্য প্রবাবিলিটি অফ ডিফল্ট ওভার লোন রিমেইনিং লাইফ রেকর্ড অ্যান্ড লোন লস প্রভিশন। তো সেক্ষেত্রে 50% চান্স হচ্ছে ডিফল্টিং, থার্ড স্টেজে চলে গেছে এখন, তার মানে 50%। তো 50%-এ গিয়ে যখন আমি কাজ করছি তখন আমার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে 10 লাখ থেকে 5 লাখ বাদ দিয়ে, কারণ আমি 5 লাখ আমি ধরেই নিচ্ছি 5 লাখ টাকা আমি পাবো না, কারণ এটা ডিফল্ট হবে। তো ডিফল্ট হলে আমি এখন ইনকাম বেশি রিকগনিশন হয়ে যাবে, এ কারণে
এখানে 5 লাখ টাকা বাদ দিয়ে বাকি 5 লাখ টাকার উপরে 10% ইন্টারেস্ট রেভিনিউ চার্জ করে, আর বাকি 5 লাখ টাকার জন্য আমার কি রাখে, প্রভিশন রাখে। তো এই হচ্ছে মোটামুটি এসিএল জেনারেল মডেলের কাজ। তো আমরা মোটামুটি ফাইনাল শেষের দিকে চলে আসছি। হেজিং, হেজিংটা আমি আসলে যেতে চাচ্ছি না, কারণ এটার ইমপ্লিকেশন বাংলাদেশে খুবই কম, এবং এগুলো নর্মালি যারা পড়ালেখা করছেন এখনো আইসিএবি তে বা আইসিএমএবি বা আইসিসিএ তে যারা আছেন, তারা অনেক অঙ্ক টঙ্ক করছেন। প্র্যাকটিক্যাল এগুলোর ইমপ্লিকেশন খুবই কম, এবং এগুলো নেই বললেই চলে। তো সে কারণে আমি হেজিংটা স্কিপ করে যাচ্ছি। তো এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে। দাদা অনেক কঠিন এটা। হ্যাঁ, এটা এখানে একটু কঠিন আছে। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট হলো ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য। আর কিছু ক্ষেত্রে যারা বিভিন্ন রকম মার্কেট, শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেট নিয়ে কাজ করেন, তাদের জন্য এই আহ, এটা আইএফআরএসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর বাকি যারা আছে তারা আসলে বিভিন্ন মেথডে করেন। তবে এখন যে জিনিসগুলো আছে, যে আমাদের এক্সপেক্টেড ক্রেডিট লস, এইটাতে মোটামুটি রিসিভেবলে সব ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আছে তাদের নর্মালি, আমরা তো বাংলাদেশে ক্রেডিট বিজনেসই বেশি। তো ক্রেডিট বিজনেসের মধ্যে যেহেতু রিসিভেবল আছে, এই রিসিভেবল গুলোতে নর্মালি এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডে করার জন্য করে। কারণ আমরা যে প্রভিশনগুলো ট্রেডিশনালি করে আসছি, এগুলো সবসময় ইয়ে দেয় না, সবসময় ভালো রেজাল্ট দেয় না। এখন কারণ আমরা এগুলো একটা জাজমেন্টের মতো করে, আমরা গ্রুপ থেকে হয়তো পলিসি বলেছে, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে আমরা যেটা দেখি, গ্রুপ থেকে তাদের ক্যালকুলেশন অনুযায়ী একটা পলিসি দিয়ে দেয়, সেই পলিসি নিয়ে আমরা করি। বাট বাংলাদেশের যে সিনারিও, বাংলাদেশে যেহেতু বিজনেসটা হচ্ছে, অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে করে, আমি বলবো না একদম করে না, সেটা আমি বলবো না, করে, হয়তো ফুললি এখানে আসে না। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডের ডাটা দিয়ে যদি ইউজ করি, তাহলে সেটা মোর অথেন্টিক হয়। যদিও এটা ক্যালকুলেশন অনেক কঠিন, কারণ এখানে ইকোনমিক ফ্যাক্টর গুলো আনতে হয়, আমাদের ডাটার অনেক প্রবলেম, কারণ আমরা চাইলেই ডাটা পাই না। হ্যাঁ, আমাদের ইকোনমিক ইন্ডিকেটর, আবার আমাদের ইকোনমিক ইন্ডিকেটর আনতে গেলেও দেখা যায় ডাটাগুলো ভুল। কারণ যেখানে আমাদের বাংলাদেশের যে এক্সপোর্টের বা ইন্টারন্যাশনাল ট্রেডের যে ইনফরমেশন, সেগুলোই যদি ভুল হয়, তাহলে আমাদের সবগুলোই ভুল। যেখানে গভর্নমেন্ট লেভেলে ভুল, সেখানে যদি ভুল হয়, তাহলে আমি যে ক্যালকুলেশন করব সেটাও ভুল। তো ওই ডাটা নিয়ে প্রবলেম। তারপরও যতটুকু আছে অতটুকুতে থেকে এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডে যদি অ্যাপ্লাই করতে পারি, তখন দেখা যাবে আমাদের ক্যালকুলেশনটা অনেকটা ফেয়ার হচ্ছে। যেমন আমরা এখন বলছি আমাদের ব্যাংকগুলো ডিফল্ট, ব্যাংকে টাকা পয়সা সব লুট হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এখন দেখবেন সব ব্যাংকগুলো লস করে বসবে। কারণ কি, আমরা যে প্রভিশনগুলো নিয়েছিলাম, সেগুলোতে আমরা এই ফুল জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারি নাই। কারণ আমাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলেই দিয়েছে সার্কুলার দিয়ে, যে আপনি এটার বেশি দিতে পারবেন না, এতটুকু পর্যন্ত প্রভিশন রাখবেন। তখন সেক্ষেত্রে আমরা চাইলেও নিই নাই, কারণ এটা যদি আমি প্রভিশন নিই, আমার প্রফিটে একটা হিট করবে, যেহেতু লিস্টেড কোম্পানি, ব্যাংক, আমার ইয়েরা আছে, শেয়ার হোল্ডার যারা এটা কিনেছে, তারা বলবে তাহলে এই কোম্পানি তো লস, তখন একটা ইম্প্যাক্ট হয়। এই কারণে আমরা শুধু তখন রেগুলেটরের জিনিসটা ফলো করেই গিয়েছি, পুরোটা আমরা করি নাই। তো আমরা যদি এই পুরো মেথডটা করতাম, দেখা যায় তো এতদিনে ব্যাড লোন যা আছে সবগুলোর জন্য ফুল প্রভিশন অ্যাকাউন্টস হয়ে গেছে। কিন্তু এবার দেখবেন সব ব্যাংকগুলোতে হিউজ পরিমাণ প্রভিশন আসবে, এবং আস্তে আস্তে লসের পরিমাণও বাড়তে থাকবে। তো একটু কঠিন, বাট এটা যেহেতু আসছে, ইমপ্লিকেশন যারা অ্যাকাউন্টসে আছেন বা প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টসে কাজ করেন, তাদেরকে কিন্তু এটা করতে হবে। জি, মিলন সাহেব হাত তুলেছেন, জি। জি, আমার একটা কোশ্চেন আছে যে লাস্ট টাইম, নট অনলি লাস্ট টাইম, আমাদের কয়েকটা কোম্পানি আছে সোফার, যেগুলোতে আসলে আমরা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করেছি, এবং আমরা কস্ট ভ্যালু যেই রেটে পারচেস করেছিলাম ওই রেটেই আমরা রিকগনাইজ করেছি ইনভেস্টমেন্ট হিসেবে। অ্যাট দ্য টাইম অফ ডিভিডেন্ড কি আমরা পিএনএল এ হিট করেছি, বাট আমরা আসলে এই IFRS 9 অ্যাপ্লাই করি নাই। সো অডিটর আমাদেরকে মানে একটা মডিফাইড, মানে আনমডিফাইড ওপিনিয়ন দিয়েছিলেন। তো এটা নিয়ে আসলে আমরা তাদের সাথে অনেক ইয়ে করার পরে তারা আমাদের
এটা আইএফআরএস 9 অ্যাপ্লাই করতে বলছিলেন আর কি। জি জি জি। তো এটা আসলে আমরা যে মডেলটাকে মানে আমরা বলছিলাম যে আসলে আমরা তো সার্টেন একটা ধরে রাখছি, এটা যে কোনো সময় আমরা বিক্রি করে দিতে পারি। হুম। সো আমরা তো আসলে একটা মডেলে যাইতে পারি নাই যে কোন মডেলে আসলে আমরা যাব জি। পার্টিকুলার সময়। সো আসলে এটা ওই সময় প্রযোজ্য ছিল। এখন আমাদের করণীয় কি হতে পারে? এখন করণীয় হচ্ছে যে আমি ক্লাসিফিকেশন গুলো দেখিয়েছি, আপনার বিজনেস মডেল টেস্ট করবেন, আপনি কেন কিনেছিলেন। সেটা যদি আপনি বিক্রি করার জন্য কিনেন তাহলে একরকম, নাকি আপনি রেগুলার ডিভিডেন্ড পাওয়ার জন্য নিয়েছেন। যদি দুইটাই হয় তাহলে ওই যে আমি তিনটা মডেলের কথা বলেছি, তো তিনটা মডেলের অ্যামোর্টাইজ কস্টে এটা যাবে না, যেহেতু এটা মার্কেট অ্যাভেলেবল। জি, তো এটা ওসিআই আসলে তে দুইটা মডেলেই যাবে। আইদার আপনি ফেয়ার ভ্যালু টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নেবেন, অথবা ওসিআই দিয়ে নেবেন। তো ওসিআই নিলে ওখানে আমরা বলেই দিয়েছি, বা আইফারএস 9 বলেই দিচ্ছে, ওসিআই যদি হয় তাহলে সেখানে কি হবে, আমি কন্ট্রাকচুয়াল ক্যাশও আমি নিতে পারি, আবার যে কোনো সময় সেলও করতে পারি। যেমন আপনি যেটা বলছিলেন যে আমার প্রয়োজন হলে আমি সেল করে দিব, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ওসিআই মডেলে যাবে। কিন্তু যদি মনে করেন যে না, আমি আসলে এটা বিক্রি করব না, হ্যাঁ আমি ক্যাশটাই রিসিভ করব, হ্যাঁ তখন এটা ফেয়ার ভ্যালু টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে আপনি যেতে পারেন। তখন প্রতি বছর আপনি ফেয়ার ভ্যালুটা অ্যাসেস করবেন, যেহেতু মার্কেটে অ্যাভেলেবল ভ্যালু আছে, আপনি ওইটা তো মার্কেট থেকে পাবেনই আপনার শেয়ারের দাম কত। তো এটা যেটা বাড়বে সেটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করবেন, কমলে কমার অংশটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করবেন। তাহলে আপনার ইয়েটা হয়ে যাবে, আইএফআরএস এর অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আর ওসিআই দিলে, ওসিআইটাও আমরা বলে দিয়েছি, ওসিআই দিলে যে ভ্যালুটা বাড়বে বা কমবে সেটা ওসিআই দিয়ে দেখিয়ে রিজার্ভ নামে ইয়েতে নিয়ে যাবেন, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে নিয়ে যাবেন। এটাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন, এখানে কঠিন কিছু নাই। আমার মনে হয় আমরা আজকে যে স্লাইডটা, এটা তো আপনাদেরকে দেওয়া হবে, ওইটা পরে আপনি ডিসিশন নিয়ে নিতে পারবেন কোনটাতে আপনি দিবেন, কোন মডেলে জি, আপনি ফলো করবেন। থ্যাংক ইউ। জি জি দাদা, আমি তো একজন ব্যাংকার, জি কথা বলতে পারবো? জি জি, শিওর শিওর। মানে আমি আসলে খুবই ইন্টারেস্টেড আইএফআরএস 9 নিয়ে। জি। আপনার প্রেজেন্টেশনটা আমার খুবই ভালো লেগেছে। মানে আমি নিজে অ্যাকাউন্টিং এর ছাত্র, আচ্ছা। কিন্তু মানে তারপরেও আমি নিজেই একটু মানে শেখার আগ্রহ নিয়ে বসছিলাম, মনোযোগ দিয়ে দেখলাম। আমি আসলে আইএফআরএস 9 নিয়ে ব্যাংকিং এর জন্য একটা সফটওয়্যার মডেল নিয়ে কাজ করতে চাই। বেসিক্যালি আপনি যে ডাটা মানে ইনকনসিস্টেন্সির কথা বললেন, জি এই 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 ইনকনসিস্টেন্সিকে আমি কোনো মানে লিভারেজ করে, মানে আমি আহ, আমি তো মনে করি যে ওই স্ট্যাটিক মডেলের চেয়ে তো আমি একটা ভালো বেটার পজিশনে যেতে পারবো, মানে লোন লস প্রভিশন ক্যালকুলেশন। তো আহ, মানে আমার এই মানে দেশের ডেটা ভুল হোক, কিন্তু আমি মনে করি যে এটা ওয়ান স্টেপ অ্যাহেড টুয়ার্ডস মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো আমি এই জন্য আমার আগ্রহ আছে। আমি জানি না আপনারা কোনো এরকম প্ল্যানিং আছে কিনা, মানে এরকম একটা মডেল কিন্তু সব ব্যাংক গুলোর জন্য একেবারে ম্যান্ডেটরি হয়ে যাবে, যেটা হ্যাঁ। সিবিএস ক্যাপচার করে না। জি। সিবিএস মানে আমাদের কোর ব্যাংকিং সফটওয়্যার কিন্তু এগুলো ক্যাপচার করে না। না, করে না। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে আপনাদের এরকম কোনো প্ল্যান আছে কিনা, মানে এরকম কোনো এই ইস্যুতে কাজ করো? জি জি, দেখেন বাংলাদেশ ব্যাংক কিন্তু 23শে জানুয়ারি 2025 সালে সার্কুলার কিন্তু অলরেডি ইস্যু করে দিয়েছে সব ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে 2027 সালের মধ্যে আইএফআরএস 9 অ্যাপ্লাই করতে হবে। এটা নিশ্চয়ই আপনি দেখেছেন। জি তো জি জি, সেখানে আমি ওটা ওটা পড়ার পরে থেকে আমি আইএফআরএস 9 নিয়েই আমি দুঃস্বপ্নও দেখতেছি আর কি। কারণ জি আপনি যেটা বললেন যে আমার আমার এখন ধরেন মানে আমি যে অর্গানাইজেশনে কাজ করি সেইখানে একটা হিউজ মানে বাল্ক অ্যামাউন্ট অফ প্রভিশন শর্টফল আছে। হুম। এটা এই স্ট্যাটিক মডেল হওয়ার কারণেই কিন্তু আপনার এই শর্টফলটা। জি কিন্তু যদি এটা ডাইনামিক একটা মডেল হতো আর আমি গ্রাজুয়ালি এটা বিল্ড আপ করতে থাকতাম, মানে আমাদের ডিউ অনার উইথ দি আওয়ার স্টেক হোল্ডার বা ওনার্স, তারা তো খালি ডিভিডেন্ড নেওয়ার তালে থাকে, জি তাহলে আমাদের বিজনেস গ্রোথ এবং রেজিলিয়েন্স অনেক বাড়তো। কিন্তু সেটা কিন্তু আমরা এখন ইন্ডাস্ট্রি পুরা কলাপস করার পরে আমরা আমাদের ঘুম ভাঙে।
জি জি জি, আপনি রাইটলি বলছেন। দেখেন, আমাদের যে সিকিউরিটি হাউস গুলো আছে, সিকিউরিটি হাউস গুলোতে যে নেগেটিভ লোন গুলো আছে, যারা মার্জিন লোন দেয়, তো এই নেগেটিভ যে ইয়েগুলো আছে সেগুলোর জন্য দেখেন বাংলাদেশ ব্যাংকের থেকে সার্কুলার আছে যে এটা আগামী 2 বছরের মধ্যে নেগেটিভ লোনগুলোর জন্য প্রভিশন নেবেন। তাহলে দেখেন, প্রথম বছরে যদি আমি আমি জানি এই লোনগুলোর থেকে আমি বা এই যে ইয়েগুলো দিয়েছে এখানে অনেকগুলোই আমি পাবো না, এবং এটা পুরোটা লস, এবং শেয়ার মার্কেট যেভাবে ফল করা শুরু করেছে, তাহলে ওইখানে আসলে আমার প্রফিট হওয়ার কোনো সুযোগই নেই, বরঞ্চ উল্টো আমার লস বাড়তে থাকবে। কিন্তু আমার রেগুলেটর আমাকে বলছে যে আপনি 2 বছরের মধ্যে, অর্থাৎ 26-31 ডিসেম্বরের মধ্যে আপনি এটা করতে পারবেন। তাহলে দেখেন, এখন আমি যদি এটা প্রভিশন এই মুহূর্তে না নিই, তাহলে কি হবে, 26-এ গিয়ে যদি এটা আরো খারাপ অবস্থা হয়, তার মানে আমি মরার ওপর খাড়ার ঘাড় মতো হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি এক্সপেক্টেড ক্রেডিট লস মডেল যদি অ্যাপ্লাই করতে পারতেন, আপনি ফুল প্রভিশনই কিন্তু নিয়ে নিতেন, কারণ আপনি অলরেডি স্টেজ 3-তে চলে গেছেন। তো আমাদের আসলে এটার প্ল্যান আছে, নাই এরকম না। প্র্যাকটিক্যালি কিন্তু মোস্ট অফ দি আপনার ওই আমি ট্রেক হাউস বলেন আর এই যারা এইসব ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে, প্লাস ব্যাংকের একটা স্টেক কিন্তু ওখানেও আছে, মানে ক্যাপিটাল মার্কেটেও আছে, আবার আমাদের অ্যাসেট সাইড তো ইনটক্সিকেটেড হয়েই আছে। জি তাই এই কারণে কিন্তু পুরা ব্যাংকিং সেক্টরটা আনম্যানেজেবল। জি এই জন্যে আমি মনে করি এটা 27 পর্যন্ত, মানে আমি হয়তো জানি না, আমাদের আরো অনেক ফিনান্সিয়াল সেক্টর এক্সপার্টরা আছেন, মানে এটা গ্রাজুয়েশন তো একটু স্লো হওয়াই ভালো, হুম কিন্তু আমি মনে করি যে এই শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি নষ্ট হয়েছে। আমরা এই এই রেগুলেশনটা আসছে ইন্টারন্যাশনালি 2018 সালে, আমি যতটুকু মনে করি। জি জি হ্যাঁ, আমরা আমরা কিন্তু কোভিড পিরিয়ড কে পুরা আমরা এই তারপরে বিভিন্ন এক্সকিউজে এইটাকে ইমপ্লিমেন্ট করি নাই। এটা জি আরো 2 বছর আগে ইমপ্লিমেন্ট করলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এখন আরো একটু বেটার পজিশনে থাকতো। এখন তো থাকতো, আপনার ব্যাংকের উপরে মানুষের কোনো আস্থাই নাই। আস্থা নাই, রাইট। জি যদি মাসুদ ফিউচারে সাহেব। কোনো কাজ করার সুযোগ থাকে একটু জানাবেন, মানে। জি জি, শিওর শিওর। আপনি আপনি আমার মনে হয় আমার নাম্বার আপনি এর থেকে পাবেন, সাজ্জাদ ভাই থেকে পাবেন। তাহলে যোগাযোগ করেন, আমি দেখি কতটুকু হেল্প করতে পারি আপনাকে। জি, ইনশাল্লাহ। জি জি, থ্যাংক লুকিং ইউ। অ্যাহেড। জি জি জি, মাসুম সাহেব, জি বলেন। জি, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমি এই আপনাদের যে আজকে ট্রেনিংটা করলাম এখানে, এই যে ইসিএল বেসড যে এক্সপেক্টেড ক্রেডিট লসের যে প্রভিশনিং সিস্টেমটা ব্যাংকে ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং এর যে গাইডলাইনটা দিছে 27 সাল পর্যন্ত, জি, ওখানে কিন্তু বলা আছে যে স্টেপ বাই স্টেপ মানে অগ্রসর হবে, এটা টোয়েন্টি হ্যাঁ ফাইভ হ্যাঁ, পার্সেন্ট করতে হবে, একটা গাইডলাইন দেওয়া আছে এতদিনের মধ্যে এত%, তারপরে এত%, জি এবং জি, 100% হয়ে যাবে হচ্ছে 27-এর মধ্যে। তা 27-এ আমি গিয়ে, এটা রাইট। হ্যাঁ জি, আমি এটা আজকে যেটা বললেন আপনার IFRS 9 এর যে ইসিএল যে পার্টটা, জি মানে আমাদের ক্লাসিফিকেশন এবং প্রভিশনিংটাকে এর মধ্যেই আছে মেইনলি, না ইসিএল এর জি জি আন্ডারেই? জি জি জি, এটার মধ্যেই পড়ে। এটা বাংলাদেশ হাতে ব্যাংকে কলমে যেটা, হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ। ব্যাংক আসলে যেটা করেছে যে এখানে একসাথে যদি, যেটা এমনি আমাদের ব্যাংকিং সেক্টরটা তো কলাপস করার অবস্থায় আছে, এখন যদি হুম। আমি এত বড় একটা প্রভিশন নিই, তখন এটার উপর মানুষের মোটেও আস্থা থাকবে না, যে কিছুক্ষণ আগে যে তারেক সাহেব যেটা বললেন। তো এই জন্য স্টেপ বাই স্টেপ নিয়ে এটা আসলে 27 সাল পর্যন্ত নিয়ে গেছে। না, ঠিক আছে, এটা এখন এখন এক্সিস্টিং যে প্রভিশনিং পলিসি আছে এইখানেও তো ধরেন ব্যাড লোন হলে 100% প্রভিশনিং রাখতে হয়, জাস্ট সিকিউরিটি ভ্যালু 50%, বাদ, এটা আপনি জানেন না, আমার বলার জি দরকার জি নেই। জি, এখন ইসিএল এর মাধ্যমে হয়তো বা ওই যে এসএমএ যে লোনগুলো আছে, হুম, এটাতে আমরা বর্তমানে যে 1% প্রভিশন রাখি, আনক্লাসিফাইড 1% রাখতে হয়, এসএমএ তে হয়তো 5%, এটাকে হয়তো আর একটু প্রভিশনিং হয়তো বেড়ে যাবে এই ক্ষেত্রে। জি জি, আমার কাছে প্র্যাকটিক্যাল কোনো কোর্স করাবেন কিংবা আপনাদের কোনো কিছু থাকবে কিনা সামনে, ধরেন আমরা যা ব্যাংকিং এর এই সেক্টরটা ক্লাসিফিকেশন প্রভিশনিং এর পার্টটা কিভাবে এটা মানে হাতে কলমে এই জিনিসটা রাখা হবে। হ্যাঁ হ্যাঁ, এ ধরনের এটাতে এটাতে আরো কিছু ডেভেলপমেন্ট আসবে সামনে। হ্যাঁ, কারণ ধরেন এই যে ক্লাসিফিকেশন যেগুলো হচ্ছে, যেমন দেখেন আগে সিআইবি যে রিপোর্টিং করতো, সিআইবি রিপোর্টিং তো এখন ব্যাংকের কাছে দিয়ে দিয়েছে যে আপনারা অনলাইন বেসিস এটা আপডেট করে দিবেন। তো পরবর্তীতে এখানে আরো চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এই যে ক্লাসিফিকেশন করছেন, অনেক সময় দেখা যায় ব্যাংকের সাথে মিলে ওই সার্কুলার গুলো ফলো করে দেখা যায় এখানেও
ডেটের একটা গন্ডগোল থাকে, এটা নিয়ে কিন্তু এই ক্লাসিফিকেশনেও বা এফআইসিএল যে রিপোর্ট করে বাংলাদেশে সেক্ষেত্রেও গন্ডগোল আছে। এই জায়গাগুলোতেও কিন্তু অনেক ইস্যু আছে। তো এই জিনিসগুলো যখন আস্তে আস্তে স্ট্রিমলাইন করবে তখন এই প্রভিশনিং সিস্টেমটা আরো বাড়বে। আমার মনে আচ্ছা হয় আচ্ছা তুমি সাহেব যেহেতু ব্যাংকে আছেন বুঝতে পারছেন আমি কি বলছি। আচ্ছা, তার মানে তার মানে কি বাংলাদেশ ব্যাংক থেকে ফার্দার আরো কিছু আসবে, ক্লারিফিকেশন আসবে? জি জি আসবে। এটা হচ্ছে কারণ যেহেতু এখানে প্রথম দিকে এটা অ্যাপ্লিকেশন করা খুব কঠিন হবে, কারণ হচ্ছে অনেকেই এই জিনিসটার অ্যাপ্লিকেশন জানে না। জানেন না, হ্যাঁ। অনেক ব্যাংকে জানে না, এই জন্য এটাকে একটু ইকুইপ করতে সময় লাগবে। এই কারণে টাইম প্ল্যানটা দিয়েছে। এটা যখন ইকুইপ মোটামুটি দেখা যাবে যে ফেজ 2-তে গেলে দেখবেন নতুন আরেকটা আসবে সার্কুলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঠিক 26 আছে। সালে গেলে দেখবেন যে ওখানে ওই ক্লাসিফিকেশন বা ক্লাসিফাইড লোনগুলো কিভাবে করবেন এটার জন্য হুম, নতুন ইয়ে চলে আসবে, গাইডলাইন চলে আসবে। তখন আপনি চাইলেও আর কিছু করতে পারবেন না। না, আচ্ছা অলরেডি আচ্ছা, ক্লাসিফিকেশনের তো নতুন সার্কুলার আসছে, এসটিডি আচ্ছা 0, 1, 2। আগে হ্যাঁ, কিন্তু এসটিডি একটা ছিল, এখন একটা এসটিডি ছিল। ভেঙে 3টা করা হয়েছে। চিন্তা হ্যাঁ করা এখন হয়েছে। এসটিডি ভেঙে 3টা করা হয়েছে। তো ওটা আসছে, কিন্তু আমি একটু জিনিস সাপ্লিমেন্ট করতে চাই। ওই যে ভাই বলতেছেন যে ব্যাড অ্যান্ড লসে আমার ইলিজিবল কোলাটেরাল বাদ দিয়ে আমি প্রভিশন রাখতেছি, কিন্তু IFRS 9 কিন্তু আমার ওই ইলিজিবল কোলাটেরাল কে কোথাও রেকগনাইজ করে নাই, আমি যতটুকু এইখানে না না, প্রেজেন্টেশন দেখছি। কোলেটারালকে ওরা কনসিডার করার কোনো সুযোগই নেই, এটা কোনো জায়গায় বলা নেই। আপনি হ্যাঁ, রাইটলি বলেছেন। তাহলে মাসুম মাসুম ভাই যেটা বলতেছেন যে আমার ব্যাড অ্যান্ড লসে 100% প্রভিশন, ওই 100% আসলে রিয়েলি দেখা যায় 30-40% অফ দি আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট। কারণ অ্যামাউন্ট। ওইখানে ইন্টারেস্ট সাসপেন্স এবং আপনার ইলিজিবল কোলাটেরাল নেট অফ করা আছে। হ্যাঁ তাহলে ইসিএল মডেলে কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি আসবে, যেটা উনি এখনো বুঝতে পারেন নাই হয়তো। মানে আমি এটা ওনার লিমিটেশন বলবো না, কারণ এই IFRS 9 নিয়ে তো আমরা সবাই জানার চেষ্টা করতেছি। জি। হ্যাঁ, হ্যাঁ বেশি এটা আসবে না। এটা ঠিকই সেকেন্ড বলছেন। ফেজে আসলে মোটামুটি এটা চলে আসবে। জি। আমি রিকোয়েস্ট করব একটা কম্প্রিহেন্সিভ, মানে উইথ আপনার যে এক্সাম্পলসটা আরেকটু মানে ধরেন একটা প্র্যাকটিক্যাল হ্যাঁ, সিনারিও আমি ওটাই বলতে নিয়ে চাচ্ছিলাম। জি জি। যদি আমাদের জন্য ডেভেলপ করেন, তাহলে মনে হয় আমরা সবাই ইন্ডাস্ট্রিতে উপকৃত হব। হ্যাঁ এইটা আসলে আমি তো করেছি জেনারেল। আমি তো করছি ধরেন এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হলো জেনারেল, যাতে সব সেক্টরের লোকরা বা যে যে সেক্টরে থাকুক না কেন ইউজ করতে পারে। তো স্পেসিফিক যখন ব্যাংকিং সেক্টর নিয়ে এটা করা হবে তখন এখানে শুধু ব্যাংকের জিনিসগুলো নিয়ে যখন প্র্যাকটিক্যালি দেখানো হবে তখন এটা আরো মোর ইফেক্টিভ হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, আপনাদেরও ধন্যবাদ। আর এই যে কথা বললে অনেক কিছু বেরোয়, তবে লাস্ট মানে যত কথা হয়েছে আমার মনে হচ্ছে বেশিরভাগই একটু ব্যাংকারদের কনসার্নটা বেশি আর কি, যেহেতু এটা আসলে ইনস্ট্রুমেন্টটা ব্যাংকের দিকে পড়ে গেছে। তবুও যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, অডিয়েন্সকে এবং দাদাকেও ধন্যবাদ আপনার সুন্দর মানে দাদা, প্রেজেন্টেশনটা। সাজ্জাদ সাজ্জাদ ভাই, আসসালামু আলাইকুম। জি, এটা ওয়ালাইকুম কি আসসালাম। এই যে প্রেজেন্টেশনটা কি পাওয়া যাবে? মানে জি দরকার জি, ছিল আপনার আর কি। প্রেজেন্টেশন রেকর্ডিং দুটো আপনারা পাবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক আপনার ইউ। গ্রুপে আছেন, জি, থ্যাংক ইউ সো মাচ। আর দাদাকে ধন্যবাদ। আর আপনাদের সাথে আমরা হয়তো আরেকবার এমনিতেই বসবো, আমাদের দিন শেষে আমাদের একটা কোর্স আছে, কোর্সের এটা একটা পার্ট, জাস্ট একটা পার্ট। ওইখানে হয়তো আমরা আরেকটু ডিটেলস পরে কখনো সুযোগ হলে একটু ডিটেলস হয়তো আলাপ করবো আর কি ইনশাল্লাহ। আর দাদাকে ধন্যবাদ। আর ব্যাংকের মানে আমাদের আসলে যখন আমরা কাজ করি নর্মালি এই ধরনের সেমিনার জয়েন করা হয়, এটা আসলে অ্যাকাউন্টেন্ট টার্গেট করে করা হয়, নট অনলি ব্যাংকার আর কি। ব্যাংকার তো ধরেন একটা ব্যাংকেও অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু ওটা ধরেন একটা এরই না, কিন্তু অ্যাকাউন্টেন্ট বলতে জেনারেল অ্যাকাউন্টেন্ট। ওই জন্য হয়তো আজকে প্রেজেন্টেশনে সরাসরি ব্যাংকাররা পাচ্ছেন না, কিন্তু হয়তো পাবেন ইনশাল্লাহ। যদি এরকম কখন আমরা অ্যারেঞ্জ করি ব্যাংকারদের নিয়ে, বা মানে আমরা অ্যারেঞ্জমেন্টে যদি এরকম থাকে ফর ব্যাংকিং প্রফেশনাল, তখন হয়তো এটা একদম সবকিছু ব্যাংকার ধরে হবে আর কি ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো আপনাকে মাচ। ধন্যবাদ, আর যারা জয়েন অডিয়েন্সকেও ধন্যবাদ। করেছেন অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট থ্যাংক করে ইউ, join থ্যাংক ইউ, করেছেন থ্যাংক বা শুনেছেন। জি থ্যাংক থ্যাংক ইউ। ইউ। জি, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। থ্যাংক ইউ দাদা। জি, আদাব দাদা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।